আমাদের ঘরে কেউ থাকে না, আমি আর আমার বড় ভাই থাকি। তখন আর আমারও নাইট ডিউটি পড়ে গেছে, আর সে লোকটাও নাইট ডিউটি করতেছে। তো বড় ভাইয়ের ছবিগুলো দেখে আমার এই রাত্রেবেলা ঘুম থেকে ডাইকে দেখাইতেছে ছবিগুলো, এই উঠ দেখ এইগুলো। আর কি আমার ভাইয়ের ভিতরে একটা খারাপ কোনো জিনিস কাজ করে ফেলছে, ও খারাপ কিছু করবে। তখন আমার ডাকে ওই ছবিগুলো দেখার জন্য। আমি ঘুম থেকে এখনো চাইয়ে দেখি, ছবির দিকে তাকাই না, শুধু ওর দিকে তাকাইছি। আমি হয়তো বা ওর আমার তাকানো দিকে ওর কোনো রকমের লাগছে কিনা জানি না। এর ভিতরে আমাদের রুমের লোক এসে পড়ে। লোক আসলে আমার ভাইয়ের সাথে আমার কিছু হয় না, কিছু না হলে কিন্তু ভাই আমার শরীরের ভিতরে টাচ করে ফেলে। ওই ছবি আমাদের দেখা আর টাচ করে। আমরা আরজে কিবরিয়ার কাছে যাওয়ার আগে এই বাস্তব জীবনের গল্পটির মূল বিষয়টি জানব। জীবনের চরম বাস্তবতার গল্প, যা কল্পনাকেও হার মানায়। গল্প নয়, মানুষের জীবনে ঘটে যাওয়া এক নির্মম রূঢ় বাস্তব ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সময় সবচেয়ে নীরব বিচারক, কিন্তু তার রায় সবচেয়ে ন্যায় বিচারপূর্ণ। বৃষ্টি না হলে যেমন রংধনু হয় না, তেমনি কষ্ট না পেলে জীবনের রং বোঝা যায় না। একটি গল্পই পারে আপনার জীবনকে বদলে দিতে। আকাশে তারা মিটমিট করে জ্বলছে, চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই অভিনব রঙ্গমঞ্চে দাঁড়িয়ে আছেন নাহিদা। তার বর্তমান বয়স 22 বছর। তিনি ঢাকার মিরপুরে থাকেন। আপন বাবা ও ভাইয়ের কাছে নাহিদা প্রতিরাতে ধর্ষিত হতেন। তার জীবনে ঘটে যাওয়া বাস্তবতার গল্পটি আমাদের মাঝে শেয়ার করিবেন। একটু বলবেন? আমার নাম নাহিদা। নাহিদা, নাহিদা হ্যালোইড 920 শোনা হয়? হ্যাঁ, রীতিমতো একটাও মিস করি না। একটাও মিস করেন না? আচ্ছা, তাহলে তো আপনার জানাই আছে যে হ্যালোইড 920 যখন আমরা শুরু করি বেসিক কিছু নিয়ম আছে। এখানে অতিথির বয়স এবং অতিথি কোথায় থাকেন যদি একটু বলতেন আপনার বয়সটা আনুমানিক। মিরপুরে থাকি, আমার বয়স আনুমানিক 22 বছর। 22 বছরের মতো বয়স। আচ্ছা, আজকে এখানে নাহিদা আছে, নাহিদার বয়স 22 এবং উনি মিরপুরে থাকেন। আমরা একটা স্টুডিও পিকচার অনুষ্ঠানের কোনো একটি জায়গাতে প্রাসঙ্গিকভাবেই আমাদের ফেসবুকে দিয়ে দিব, সুতরাং ফেসবুকে যারা এখনো কানেক্টেড না তারা চলে আসুন এবং ওখানে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনারা চাইলে নাহিদাকে প্রশ্ন করতে পারেন বা কোনো কমেন্টস করতে পারেন। নাহিদা, আপনি কোথা থেকে শুরু করতে চান? ছোটবেলা থেকে শুরু করি। জি প্লিজ। ছোটবেলায় যখন আমরা দেশের বাড়ি থাকতাম, ঢাকা আসি আমার যখন 7 বছর বয়স, তখন 7 বছর বয়সে যখন ঢাকা আসি, আমাদের বাবা আমাদের ঢাকাতে রেখে চলে যায়। আমাদের 3 ভাই বোনটার আমার আম্মারে। আচ্ছা, আগে কোন জেলাতে থাকতেন? টুঙ্গিপাড়া। ওকে, বাবা কি করতেন? তখন কিছু করতো না, ঢাকা এসে গার্মেন্টসে চাকরি নিল। আচ্ছা, আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন ছিলেন। ভাই কয়জন, বোন কয়জন? 2 ভাই, বোন আমি একা। বোন আপনি একা, 2 ভাই ছিল। আপনি কি সবার ছোট ছিলেন? আমি মেজো। মেজো ছিলেন। আচ্ছা, ঠিক আছে, তারপর? তারপরে আমার বাবা যখন আমাদের রেখে চলে যায়, আমার আম্মা একটা বাসায় চাকরি করে। ঢাকাতে আসার পরে? ঢাকাতে আসার বাবা রেখে চলে গেল মানে কোথায় চলে গেল? বাবা বলা যায় ফুটপাতে রেখে আমাদের চলে গেছে। কেন? তার রাখার জায়গা নাই, তার বাড়িতে সমস্যা, এই সমস্যা ওই সমস্যা বললে ঢাকা আমাদের আইনে শুধু পৌঁছে দিয়ে গেছে এতটুকু। তো ঢাকায় আপনারা কোথায় থাকবেন, কি করবেন কিচ্ছু জানেন না? ঢাকায় কি কোনো আত্মীয় ছিল না, আপনাদের? আমাদের কেউ ছিল না। তো ঢাকায় এসে রেখে গেল কেন? জানি না সে কেন। আপনার বয়স তখন কত? আমার 7 বছর হবে। 7 বছরের মতো বয়স। আপনি পরবর্তীতে যখন বড় হয়েছেন তখন কি জেনেছেন যে কেন রেখে গিয়েছিল? না, তখনও জানতে পারেননি। আপনার বাবা আপনাদেরকে রেখে কি ফরিদপুরে চলে গিয়েছিলেন? হ্যাঁ, ফরিদপুরে চলে গেছে। তারপর দেখা যায় আমার আম্মা কি করে, মিরপুর 10-এর ওইখানে কোন একটা রাস্তা একটু পলিথিন পেঁচায় আর কি আমরা থাকা ধরি। আচ্ছা আচ্ছা। রাস্তার পাশে। এর ভিতর আমার বড় ভাইয়ের একটা লোক আসছে যে গরু রাখার জন্য। তো আমার আম্মা মনে করলো সমস্যা রাখতে, তো যাই ওরে গরু রেখে দিলেও তো কিছু টাকা আসবে ঘরে। গরু রাখার মানে ঠিক বুঝলাম না। গরু রাখাল হিসেবে? রাখাল, হ্যাঁ রাখাল। আচ্ছা। ওইখানে ওরে দিয়ে দেয়। তারপর আর ওর কথা তেমন ভালো বলতে পারি না। আমি আর আমার ছোট ভাই থাকি। আমার আম্মা বাসায় একটা চাকরি করে, আমাদের খাওয়া মতন রীতিমতো না খেয়ে থাকতে হয়। হঠাৎ আমার মা রেখে একদিন বাসায় যায়, খুব ক্ষুধার্ত, এত পরিমাণ ক্ষুধা। আমার আম্মা বলছে কি তুমি বাসায় যাও, দেখি ওইখান থেকে কিছু খাওয়াইতে পারি কিনা। আম্মা যে বাসায় চাকরি করে, তো ওই বাসায় আমি যাই। গেলে ওইখানে একটা পুরি নিয়ে একটু গন্ডগোল হয়, যে ওই বাসায় একটা মেয়ে আছে একটু বড়, 6-7-এ পড়ে, ও পুরিটা খাবে। আর আমার আম্মা বলতেছে আমার মেয়ে ক্ষুধার্ত, আমি আমার মেয়েরে দেবো পুরিটা। আমাকে তোমরা তো অন্য কিছু খাইতে পারতেছো, কিন্তু আমার মেয়েটারে দাও, আমার মেয়েটা পুরিটা খাক। তারপর যখন আমি কান্না করে দিই, কান্না করে দেখলে হয়তো বা তার মায়া হয়েছে, তাই সে আমার পুরিটা দেয় খাইতে। আমার ছোট ভাই তো নাকেই পড়ে আছে, কেউ একটা পুরীর থেকে যেন অর্ধেক আমার ভাইয়ের জন্য নিয়ে যায়, ছোটটার কাছে ওরে দিয়ে আর একটু পানি খেয়েই আমাদের দিন যায়। ওই বাসার থেকে যদি কোনোদিন খাবার দেয় তো সেই দিন আমাদের খাওয়া হয়, তাছাড়া খাওয়া হয় না। আপনার মা বাসাতে কাজ করতো? হ্যাঁ। তো ওইখানে তো আমাদের থাকার মতন কোনো ব্যবস্থাও নাই, নাই বালিশ, নাই খেতা, নাই কিছু। দুটো শব্দ আমি একটু উচ্চারণ করছি, আপনি নিশ্চয়ই পরিচিত আছেন, আমি জানি না। এই শব্দগুলোই আমাদের সমাজে প্রচলিত। একটা হচ্ছে বান্দা কাজের বুয়া, আর একটা হচ্ছে ঝুটা কাজের বুয়া। মানে একই বাসায় যে কন্টিনিউ কাজ করে তাকে বোধহয় এই বান্দা কাজের বুয়া বা কিছু একটা বলে। আপনার মা আসলে কি ছিলেন, ঝুটা নাকি ওটা? না, ওইটা মনে হয় বান্দাই ছিল সম্ভবত। একই বাসায় কাজ করতে কন্টিনিউ? আচ্ছা, হ্যাঁ।
তো বাসা থেকে আমার আম্মারে কিছু পুরান কাপড় চোপড় দেয় পরার জন্য, যেহেতু আমার আম্মা এক কাপড়ে আছে আর আমাদের তো কিছু নাই, পলিটিন পেঁচায় আমরা থাকা ধরি। তখন রাতে আমাদের বৃষ্টি কি আর রোদে কি কোনো নাই, আমাদের কাছে সব সমান। তো রাতে ঘুমানোর কালেও ইট বিছাইতে হয়। যেমন আমরা 3টা ভাই বোন, আমার ছোট ভাইটা আমার মার হাতের উপর ঘুমাইতো, আর 3টে ইট বিছায় ওই আমার আম্মার যে পুরান কাপড় চোপড় দেয় ওই কাপড় চোপড় গুলো আর কি ইটের উপর বিছাইয়ে দেয়, যাতে মাথায় ব্যথা বা কিছু না হয়। তো একদিন বৃষ্টি হইলো হঠাৎ, ওই আমাদের সবাই উঠাইয়া আম্মা কি করলো, পলিটিনটা নামালো, নামাই 3জনই আর কি পলিটিনটা পেঁচায় বসে আছি। সারা আমার ছোট ভাই কান্নাকাটি করতেছে আর আমি তো চুপচাপ বসে আছি সেই পলিটিনের নিচে। এইভাবে রাতটা কাটলো। আমার আম্মা তো সকালে চলে গেল, আর 3টের বেলা তো রাস্তায় ঘাটি আমাদের দিন চলে যায়, রাস্তায় রাস্তায় থাকা হয় সারাদিন। 2টা ভাই বোন দুষ্টমি ফাজলামি রাস্তায়। মিরপুর কত নম্বরে ছিলেন আপনারা, মনে আছে? মিরপুর 10-এ। মিরপুর 10-এর কোন রাস্তাটাতে এটা? ঠিক রাস্তার নামটা আর কি ওরকম। মিরপুর 10-এ। হ্যাঁ, আচ্ছা, মিরপুর 10-এ। 10 এরিয়াতে আপনারা থাকতেন। আর আপনার মা কাজ করতেন কোথায়? ওইখানকারই একটা বাসাতে। কাজ করতো। আমি একটু জানতে চাইবো যে আপনার যতটুকু মনে পড়ে, আপনি যেহেতু বলছেন 7 বছরের মতো বয়স, সেই সময়টাতে আপনার বাবা ঢাকা শহরে এনে আপনাদেরকে ভাবে রেখে গেলেন। ওই সময়টা আপনার ভাষা ক্লাস 2-তে পড়া অবস্থা আসলে অনেক কিছু মনে করা খুব মুশকিল। তারপরেও আপনার ওই গ্রামের যতটুকু মনে পড়ে, কিছু কি মনে আছে যে বাবা কেন এখানে রেখে? কিছুই মনে নেই? একটু আমি মানুষের কাছে শুনছি যে তার নাকি একটা কেস ছিল, কেস পালাইয়ে থাকতে হবে, আচ্ছা, এরকম একটু শুনছিলাম। এর বাইরে আপনি কিছু জানেন না? আমি জানি না। পরবর্তীতে যে এখনকার যে 22 বছরের জীবন, আপনি কি জানতে পেরেছিলেন যে কেন আপনাদের ওখানে রেখে গিয়েছিল? না, এখনো জানতে পারি না, শুধু সে বলে আমি ইনকাম করতে গেছিলাম। শুধু মানে আমি আপনি income- জানেন না, আপনি না। একেবারেই জানেন না। আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আজকে যে জীবনের গল্প আপনি এখানে বলতে এসছেন, সেই জীবনের গল্প আপনার ঘরের মানুষ যারা আছে, আপনার অন্যান্য যারা আছে একেবারে কাছের মানুষ, তারা কি জানেন? আমার নিজের ব্যক্তিগত যে কথাগুলো এগুলো কেউ জানে না। কেউ জানে না? তার মানে আমাদের হ্যালো 920 এই শ্রোতারাই শুধু প্রথম- জানবে। হ্যাঁ, এই প্রথম ফার্স্ট আমার জীবনের কথা কেউ শুনবে। প্রিয় শ্রোতা, দেখুন একজন মানুষ কতটা আপন ভাবলে আপনাদেরকে, হ্যালো 920 অনুষ্ঠানটাকে কতটা সম্মানিত করলে, কেবলমাত্র যে কথাগুলো কেউ জানে না, পরিবারের কোনো মানুষ জানে না, এবং ওনার পরিবারে কারা কারা আছেন এখন, বা ওনার সবচেয়ে কাছের মানুষ কারা কারা আছেন এখন, সেগুলো কিন্তু আমরা গল্পের একেবারে শেষের দিকে গিয়ে আবিষ্কার করব। সেই মানুষগুলো কেউ জানে না ওনার জীবনের গল্পটা কি, কিন্তু উনি অকুত ভয়ে আজকে হ্যালো 920-তে লাখো মানুষকে আপন ভেবে, কোনো কিছু না পাওয়ার আশায় শুধু মন খুলে মনের কথাগুলো বলতে এসছে। উই ফিল রিয়েলি অনার্ড যে আপনারা হ্যালো 920-কে এতটা ভালোবাসেন, এবং যারা শুনছেন তারা অত্যন্ত ভাগ্যবান যে তাদেরকে আমাদের গেস্টরা এতটা আপন মনে করে। হ্যাঁ, আমরা ফিরতে চাই। তারপর কি হলো? সকালবেলা হলে তো আম্মা কাজে চলে গেল, আমরা ওই বাসার কাছে যাইতাম। ওই আমার বাসার কাছে গেলে দেখা যায় আম্মা চায় চিন্তা কারো কাছ থেকে কিছু না কিছু খাইতে দিবে, এরকম একটা আশায় যাইতাম আমার বাসার কাছে। তো হঠাৎ করে বাসার মানুষ জানতে পারলাম আমরা রাস্তার পাশে থাকি। তো আমার জিজ্ঞেস করছে তোমরা বৃষ্টির ভিতরে কি করে? জি। তখন বললো যে আসলে এরকম করে আমাদের কষ্ট করতে হয়। বলছে আচ্ছা ঠিক আছে, আমাদের সিঁড়ির নিচে না এসে থাকো, তোমরা যেহেতু বাসার কাজ করো সিঁড়িটা ঝাড়ু টাড়ু এই জায়গাটা একটু পরিষ্কার যাতে থাকে সেই পরিমাণ। দিনের বেলা তার বিছনাঘাট থাকো না, জি। রাত্রেবেলা এখানে রাত্রে ঘুমাইও। আচ্ছা ঠিক আছে, ওইভাবে থাকা ধরলো। আবার সবাই কিছুদিন পর দেখা যায় কি আমার বাবা আসলো, সে একটা গার্মেন্টসের চাকরি নিল। তখন মানে কিছু টাকা পয়সা নিয়ে আসছিল দেশের কিছু বিক্রি করে, তো ওইখান থেকে নিয়ে আসে আর কি প্রথম ভাড়া থাকলাম। তারপর কিছুদিন যাওয়ার পর একটু জায়গা কিনলো। আচ্ছা, জায়গা কিনছে কি ওই বাসায় আমার আম্মার কথা আছে, ওই বাসায় তার থাকতে হবে, ওই বাসা ছাড়া কোনো বাসায় সে চাকরি করতে পারবে না। আচ্ছা। সে যখন ডাকবে তখন তার চাইতে হবে। তার মানে এটা জায়গা কেনা ছিল না, আমি যতদূর জানি, বা কিছু একটা হয়েছে, এরকমই। কনফিউশন বা কিছু একটা হয়েছে, কারণ জায়গা কেনার মতো ব্যাপারটা আসলে না। আসলে আপনি আমাকে আর পরিষ্কার করেন, সেটা হচ্ছে যেই ভদ্র মহিলার কাছ থেকে বা যেই ভদ্রলোকের কাছ থেকে বাসাটা নিল, সে শর্ত দিয়েছিল, হ্যাঁ, তাহলে কি এটা যেমন ভাড়া ছিল না কেনা ছিল? এখন ওইটা ঠিক, কিন্তু ভাড়া দিত না, এতটুকু আমি জানতাম। ভাড়া দিত না। এককালীন কোনো টাকা পয়সা দিয়েছিল কি বা কোনো কিছু? ওইগুলো ঠিক বলতে পারি না, আমি মনে মনে ভাবতাম কি মনে কিনে রাখছে জায়গাটা। আপনি ওই সময়টাতে ভাবতেন যে কিনে রেখেছে, তো আপনি সেটাকেই এভাবেই বলছেন। কোন একটা জায়গায় আপনাদের মাথা গোজার ঠাঁই হলো, ঠিক আছে, ওকে। তারপর ওইখানে কিছুদিন থাকা ধরলো। কিছুদিন পর আমার আম্মার একটা খালতো ভাই আসলো, যে ওইখানে থাকবে, তার থাকার মতন কোনো আস্থা নেই, যে কোথায় থাকবে। আমার আম্মা আবার ওইখানে কি করলো, রুমটা আর কি একটু ভাগ করে দিল, বেড়া দেয়নি বলে চলে, এরকম একটু ফাঁক রাখলো। ফাঁক রাখার পর ওইখানে থাকা ধরলো। থাকতে থাকতে আমার আম্মার ভিতর আর ওই মামার প্রতি কেমন যেন একটু সম্পর্ক হয়ে গেছে তাদের। আপনার বাবা ছিল ওই সময়টাতে? হ্যাঁ, আমার বাবা ছিল, কিন্তু সে জানতো না। আপনার বাবা কি করতো ওই সময়? ওই গার্মেন্টে চাকরি করতো। আর আপনার মা? আমার আম্মা ওই বাসায় চাকরি করতো, বাসায়ও কাজ করতো। আপনারা কি করতেন? সারাদিন ওই মসজিদে পড়তে যাইতাম, আর সারাদিন দুষ্টামি ফাজলামি করে বেড়াতাম। আমি কোনো লেখাপড়া ছিল না না, আপনাদের? পড়াশোনা। মসজিদে কি পড়তেন? এই আরবি পড়তাম। আচ্ছা,
স্কুলে ভর্তি করে দেন? না, তখন স্কুলে ভর্তি আর আপনার যে খালাতো ভাইটা আসলো ওনার বয়স কত ছিল? আমার মার খালতো ভাই তো ভালোই মোটামুটি ছিল। আপনার মার বয়সী ছিলেন উনি? হ্যাঁ, মার চেয়ে একটু ছোট হবে সম্ভবত। মার চেয়ে একটু ছোট হবে। ওকে, উনি কি করতে আসলেন ঢাকা শহরে? উনি কাপড় বিক্রি করে না, ওইগুলো বিক্রি করতো। সিট কাপড় চোপড়? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো আস্তে আস্তে কি হয়ে যেত, আমার আম্মার সাথে তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। একদিন আমার বাবা নাইট ডিউটি করছে, বাবা আসে নাই, তো আমার আম্মার দেখলাম কি হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে, আমার পাশে নাই। কি ব্যাপার, আম্মা পাশে নাই? শুনতাছি যেন ওই পাশে আম্মা কথা বলতেছে, কিছু একটা শুনতাছি, খুব রাগ আর কি যে লাগতেছে তখন ঠিক বুঝতে পারতেছিলাম না যে কেমন লাগতেছে। তো ওইখান থেকে চলে আসে আমার আম্মা। আসার পর আমি আর এই কথাটা কাউকে বলিও না, এই বিষয়টা কাউকে জানাইও না। এক পর্যায়ে ওইখান থেকে আমার আম্মারা উঠে যায়, যে যখন তখন ডাক দেয়, শরীর অসুস্থ নাই আর কি। ওই লোকটাই সম্ভবত আমার কিছু সাহায্য করে যে তারা অন্য কোথাও যেয়ে থাকবে, 13 নম্বর যেয়ে থাকবে। আপনার মাকে হয়ে পটিয়েছে বা এরকম কোনো কিছু বলেছে যে এইখান থেকে গিয়ে 13 নম্বর গিয়ে থাকবে আলাদা হবে বা এরকম কোনো কিছু কি? না, সেই বলছে যে তোমরা এখানে এই যে যখন তখন ডাক দিতেছে, রাত নাই দিন নাই বৃষ্টি নাই বাদল নাই, ডাক দিলে যাইতে হইতেছে, না দিলে দেখা যায় বকাবকি করতেছে, তোমাদেরকে মাগনাই রাখবো নাকি? তো এই জন্য আর কি সে বললো তো চলো আমরা 13 নম্বরের দিকে যাই। তো 13 নম্বরের দিকে গেল, টাকা ধরলো আর কি। ওই লোকটারই সম্ভবত সাহায্যে, যেহেতু সে বিয়ে শাদী করে নাই, তার টাকা পয়সা ছিল শুনছিলাম এরকম, কিন্তু ওইখানে টাকা ধরে। কোন জায়গায় এটা? এটা 13 নম্বর বাসন, মিরপুর 13 নম্বর বস্তির মধ্যে? হ্যাঁ হ্যাঁ, বস্তিতে। ভালোই তার সাথে, আমার আম্মার সাথে তার সাথে ভালো একটা সম্পর্ক। আপনারা কি পুরো পরিবার মিলিয়ে ওই 13 নম্বরে চলে গেলেন? হ্যাঁ, পুরো পরিবার মিলে। আপনার আব্বাও চলে গেল? হ্যাঁ, আমার বাবা আবার এগুলো কিছুই জানে না যে তার সাথে এরকম কিছু একটা আছে। তার সাথে ভালোই সম্পর্কটা আমার আম্মার যাইতেছে। আমার আম্মার ভালো সম্পর্ক যাওয়ার মাঝে একদিন আমার বাবার আসার কথা না, যে রাতটা আসবে না, কিন্তু হঠাৎ করে সে চলে আসে ওইখানে। আচ্ছা আচ্ছা। চলে আসলে তখন জানতে পারে যে আম্মা রুমে নাই। রুমে নাই কোথায় গেছে, হঠাৎ করে দেখে ওই পাশে দিয়ে আম্মার কথার আওয়াজ পাইছে আর কি। বাবা এমন ভাবে ঢুকছে যে কেউ বুঝতে পারে না যে বাবা ঢুকছে রুমের ভিতর। ওকে। তো আম্মার ওই পাশে কথার আওয়াজ পায়, যে ওই পাশে আম্মা। কোন পাশে? ওই তার খালতো ভাইয়ের কাছে, আমার সেই মামার কাছে। ওখানে রুম কয়টা ছিল? 2টা রুম ছিল। 2টা রুম ছিল। আচ্ছা, খালাতো ভাই এক রুমে থাকতো, আপনারা এক রুমে থাকতেন? হ্যাঁ। তখন দেখে, তখন বাবা ডাক দেয়, ডাক দিলে আম্মা না বুঝতে পারে জোরে ডাক শুনে ফেলে। ডাক শুনে ফেলে পরে আমার আম্মারে অনেক মারধর করে আমার বাবা। মারধর গেলে সকালে যায়, এরকম আবার কিছুদিন যাইতে থাকে। আবার কিছুদিন গেলে একদিন সে কি ওই রুমে গেছে কি যায়নি আমি ঠিক সঠিক বলতে পারি না। আমার বাবা আমার জিজ্ঞেস করলো, তোমার আম্মু কি ওই রুমে গেছিল? আমি বলি হ্যাঁ গেছিল। তো বলছে আচ্ছা ঠিক আছে। আমার আম্মারে না ডাইকাই না ইচ্ছা মতন মারলো আর কি, এমন পরিমাণ মারলো হাত ভেঙে গেছে আমার আম্মার। হাত ভেঙে গেলে তখন আমার এই সবাই পাশের মানুষ ঠেকাইতে পারে না দেখে আমার বলতেছে, যাও তুমি তো মেয়ে, তুমি যে পাশে দাঁড়াও, তুমি যদি পাশে দাঁড়াও তাহলে দেখা যায় তোমার বাবার মারটা কমতে পারে। আমার বাবা আবার যখন মারে হাতে কি আছে না আছে তা দেখে না, মারা দরকার মেরে যায়। তো আমি যাই, হঠাৎ করে বাবা কেটে তার হাতে সিগারেট ছিল, আমার কাঁধে ধরে ফেলে সিগারেটটা। সবাই আবার বাবার বকে যে তুমি কেমন বাপ, যে মেয়ে গেল সামনে তুই হয়ে তার কাঁধে তুমি সিগারেট ধরলা। কাঁধে কি মানে সিগারেট দিয়ে আপনার পুড়িয়ে দেয়? আর কি এখন কি সে ইচ্ছা করে করছে নাকি হাত লাগছে, ঠিক সে কোনো কথাই বলে না টোটাল। ওইখানে কথা না বলে আমার আম্মারে মাইর না দিয়া সে ওইখান থেকে চলে গেল। আমার আম্মা কি করলো, কাপড় চোপড় গুছাইয়া বাইরে হয়ে গেছে ওইখান থেকে। আম্মার পিছা আমি আমার ছোট ভাই ঘুরতাছি, আমার কোনো সাড়া নাই, ডাকতেছি। আমি একটু জাস্ট আপনার কাছে জানতে চাই, আপনি ওই ছোট বয়সে যেটা দেখেছেন আপনার মার যে আচরণ ছিল, আপনার মার খালাতো ভাইয়ের সঙ্গে আপনার মার যে আচরণ, সেটা তো অবৈধ আচরণ ছিল, এটা তো আপনি নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত। ওকে, প্রিয় শ্রোতা, আপনারা বুঝে নেবেন, এখানে সবকিছু ডিটেল বলার কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে যে এটা নিশ্চিত ছিল এবং আপনার বাবাও এটা এক পর্যায়ে বুঝে গিয়েছিলেন। বুঝে যাওয়ার পরে আপনার বাবা তার জায়গাটা থেকে প্রচন্ড মারধর করতেন। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই এই জায়গাটিতে, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব। আমার আম্মা কাপড় চোপড় গোছায় চলে যায় ওইখান থেকে চলে গেলে আমার আম্মার আমাদের কোনো খোঁজ খবর নেয় না। তো একদিন আসলো, দেখলাম হাতে বেন্ডিস। তো জিজ্ঞেস করলাম কেন এরকম হয়েছে কেন? কয় তোমার বাবা যে মারছে সেগুলো কি চোখে পড়ে নাই, দেখো নাই তোমরা? ও আচ্ছা ঠিক আছে, তো মারছে তো আম্মা তুমি আমাদের কাছে ফিরে আসো, আমাদের কার কাছে রেখে দাও। কেন তোমার বাবা আছে না? আচ্ছা বাবা দেখায় কি সবকিছু হয়? তো বলতেছে হবে না কেন, তোমারই তো বাবা। আমার আম্মা চলে যায়, সম্ভবত তখন আমার প্রায় 10 বছর হয়ে গেছে এরকম। আর কি এর মাঝে কি হয়েছে, আমাদের যে মসজিদে পড়তাম ওই হুজুরকে খাওয়াইতে হইতো আমাদের। তো দেখা যায় আমার রান্না বাড়া ভালো ছিল না, হুজুর আমাদের বাসায় খাইতে চাইতো না। তো এর কিছুদিন পরে হঠাৎ করে আমার বাবা কোনো একটা খাবার আনলো। খাবার আনার পরে খাইছি, তখন রাত্রে ভালো, আমার ছোট ভাই খায় না, ও ঘুমাইছিল। আপনার মা থাকতো না আপনাদের সাথে? না, আমার মা আমাদের সাথে থাকতো না। তো খাবার আনে,
খাবারটা খাই। আমার আবার গালে খুব আসলে হয়েছিল, বড় বড় আসলে বললে হয়। আমার বাবা মাঝে মাঝে দেখতাম কি চুল পেঁচা রাখতো, ওই আসলের ভিতরে যে চুল পেঁচা রাখলে নাকি আসলে এটা কাটতে যেতে পারে। তো সেদিন আমার বাবা কি করে, আমার সাথে কোনো একটা খারাপ সম্পর্ক করে, হয়তো বা কোনো একটা ওষুধ খাওয়াই আছে, যেহেতু ওষুধটা খাওয়ায়। আমি তারপর দিন সারা রাত তো বুঝতে পারি নাই, এমনকি তারপর দিন 11:30 বাজে ঘুম থেকে উঠছি, ঠিক আছে। তো সেখান থেকে আসি আমার দাঁড়ান, আপনাকে একটু থামাচ্ছি। আমরা কিছুটা হলো আজ করতে পেরেছি যে যা ঘটেছে আপনার সঙ্গে সে রাতে, সেটা প্রচন্ড অমানবিক এবং নৃশংস ঘটনা। কিন্তু আমরা একটু পরিষ্কার করতে চাই যে কি খাওয়ালো আপনাকে, কি হলো না হলো, মাঝখানে সময়টা তো আপনি বুঝতে পারেননি কি হয়েছে। কিন্তু আপনার বয়স তখন কত বলছিলেন আপনি? প্রায় 9-10 বছর। 9-10 বছর বয়স, এবং আপনার মা আপনার বাসায় থাকতো না। না। আপনাকে কি খাইয়েছিল আপনার বাবা? কি খাওয়াইছিল আপনার কিন্তু আমি খাবারটা নিয়ে এসেছিল আপনার? খাবারটা আনছিল বলতে সম্ভবত ওই যে, তো আমি খাইতে খুব পছন্দ করতাম তখন। কোন একটা সফট ড্রিঙ্কস? হ্যাঁ হ্যাঁ তো এটা রাতের বেলা আপনি খেয়েছিলেন? হ্যাঁ। খাওয়ার পরে আপনি সাধারণত ঘুম থেকে উঠতেন কখন? এমনি সকাল সকালে মসজিদে যাইতে হইতো, তো পরের দিন আপনার সকাল 11টার সময় ঘুম ভেঙেছে? 11:30 এরকম টাইমে ঘুমাইয়া যায় আমার। ঘুম ভাঙার পর আপনি কি দেখেন? দেখি আমার পাশে একটা কাপড়ে সাদা কাপড়, তো অনেক বিলাট লেগে আছে। তো আমি আর কিছু বলি না, কিন্তু আমি উঠতে পারতাছি না, বিছানা থেকে উঠতেও পারতাছি না। আর কাজ কাম করবো কি, যেহেতু ঘরের সব কাজ কাম আমার করতে হইতো ওই টাইমে, সংসারের সব কাজ কাম। আমরা 4 জন ছিলাম তখন সংসারে। তো ওইখান থেকে আর কি করবো, উঠতে পারতাছি না। তো সবাই এসে বলতেছে উঠিস না কেন, এমনিতে সময় এত সকালে উঠে পুরো বাড়ির মানুষের ঘুম ভাঙিয়ে দিস, আর আজকে তুই এখনো উঠিস না। আমি বলতেছি কি আমার না কেমন লাগতেছে, উঠতে পারতাছি না। তো কারো কাছে বলি না, যা কষ্ট করে উঠি, তো ওই ন্যাকটাটা দেখি যে অনেক বিলাট মাখা থাকে। দুপুরবেলা আর কোনো কথা বলি না, হাঁটতে চলতে পারতেছি না, এইগুলো কারোর সাথে আমি কখনো বলি নাই। জি, এবং আজকে আপনি ফার্স্ট হ্যাঁ, এই আমাদের first- শ্রোতাদেরকে বলতেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কেন বাবাকেই সন্দেহ করছেন? কারণ ওই বাড়িতে তো আরেকটা ছেলে ছিল, যে আপনার মামার ফুফাতো ভাই হয়। সে কখনো আমাদের রুমে আসেনি আমার আম্মা যাওয়ার পরে। আমাদের কোনোদিন আপনাদের না। রুমে আসেনি? আপনারা একই সাথে ঘুমোতেন, আপনি আপনার বাবা? আমরা 3 জনই একসাথে একই ঘুমাতাম, খাটে সে তো ঘুমাতেন? আলাদা। হ্যাঁ, আচ্ছা সে অনেক সময় রাত্রে আসতো না, সেদিন সে রাত্রে আসেনি, ঠিক আছে। আচ্ছা, সেদিন সে রাতের বেলা বাসায় ছিল না? বাসায় ছিল না। তো আচ্ছা। এরকম করার পরে আমি দুপুরবেলা বাবা খাইতে আসে, রান্না করতে দেরি হয়, দেখে বললে কি ব্যাপার এত, আমি কি আজকে ঘুম থেকেই তুলছি দেরি করে? ন্যাকড়াটা হঠাৎ চোখে পড়ে, আমি বললি বাবা এই ন্যাকটা এত রক্ত কিসের? তো বলতেছে কি, ও তোমার গালে যে আইসলা হয়েছিল, ওই আইসলাটা আমরা ছুটাই ফেলছি, টেনে ছিঁড়ে ফেলছি, এই জন্য অনেক রাত্রে তো তোমার হুড়ছিল না, ঘুমাইছিলা, তো তোমার অনেক রক্ত বার হয়েছে, সেইটাই আমি মুছে রাখছি। তো আমি আর কোনো কথা বলি না। যেখানে আমি সারাদিন দুষ্টুমি করতাম, খেলতাম, কুতকুত খেলতাম, লাফাইতাম, এখন মনে করেন টোটালি প্রায় অনেকদিন কোনো খেলাধুলা আমার হয় নাই, কোথাও যাওয়া হয় না, হাঁটতেই পারি না, তার খেলাধুলা কোথায়, হাঁটতে চলতে আমার কষ্ট হয়। অনেকদিন যাওয়ার পরে তো আমার আম্মা আসে। আপনি কি এটা বুঝতে পেরেছিলেন? আপনি জিজ্ঞেস করছি এই কারণে যে ওই সময়টা তো মেয়ে হওয়া বলতে যেটা বোঝায়, আপনি তো স্বাভাবিকভাবে না। মেয়ে হননি ওই সময়টাতে। না, প্রিয় শ্রোতা, মেয়ে হওয়া শব্দটা আসলে এখানে কতটুকু যায় আমি ঠিক জানি না। আমি আসলে বয়প্রাপ্ত হওয়ার যে ব্যাপারটা সেটা বোঝাচ্ছি এখানে, শারীরিকভাবে বয়প্রাপ্ত হওয়া। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমরা যে ঘটনাটাকে আজকে এখানে তুলে ধরছি সেটা জেনে অনেকেই অবাক হবেন এবং অনেকেই নিতে পারবেন না খুব সহজভাবে। কিন্তু এটা ঠিক যে পরিসংখ্যান যদি আপনাদেরকে বলি যে পুরো সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে কত শতাংশ ছেলে মেয়ে বলতে গেলে আমরা শিশু বলতে পারি, কিশোর কিশোরী, শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী, একেবারে লিঙ্গ ভেদে, মানে কি ছেলে কি মেয়ে, পারিবারিক এই যে ফ্যামিলি ভায়োলেন্স বা ট্যাবুর শিকার হয়, বা বিভিন্নভাবে আত্মীয় স্বজনদের দ্বারা এই যে হ্যারাসমেন্টের শিকার হয়, ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়, এটার পরিসংখ্যান কিন্তু রীতিমতো ভয়াবহ। আপনারা চাইলে বিভিন্ন যারা এনজিও আছে এগুলো নিয়ে কাজ করেন, এবং আপনারা চাইলে নেটে বা কোনো রিসার্চ অর্গানাইজেশন যারা এই ফ্যামিলি ভায়োলেন্স গুলো নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে পরিসংখ্যান দেখতে পারেন যে এটার পার্সেন্টেজ রীতিমতো ভয়াবহ। কোনো না কোনো ভাবে এই ধরনের হ্যারাসমেন্ট, আমি বলছি না যে ওর বাবার সাথে ওর যে ব্যাপারটা সেটা হয়, কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আত্মীয় স্বজনদের দ্বারা, অনেক সময় বড় ভাইদের দ্বারা এই যে ফিজিক্যাল হ্যারাসমেন্ট গুলো, এই হ্যারাসমেন্ট গুলো অনেক সময় তারা হয়ে থাকে। ওকে, তারপর আর কিরকম যায়, অনেকদিন আবার যাইতে থাকে। আমার বাবা আবার রাত্রে রাত্রে কি করতো, কিছু পুরুষ লোক বাচ্চা আর কি, বেশি বড় না, ছেলেগুলো নিয়ে আসতো, নিয়ে এসে আমার পাশেও বলা যায় শোয়াইতো, এমনকি সেও থাকতো। কিন্তু আবার আমি ঘুমাইতাম এক সাইডে, মাঝখানে সেই ছেলেটারে রাখতো, তারপর বাবা ঘুমাইতো। ওরা দেখা যায় কি আমার শরীরে হাত দিতে আসতো, আমি যদি একটু আঘাত করতাম ওদের কিছু, আমি ঘুমাই আছি শুধু, ও তার জোরে চিৎকার করবে না কিংবা শুনবে না, তো আমার বাবা তার বুঝতে পারবে না, একটু আঘাত করলে ওরা ব্যথা পেলে আর আমার গায়ে টাচ করতো না, ধরতো না আমারে। এরকম প্রায় সময় আমার বাবা নেই। আমি ঠিক বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে বলবেন কাকে নিয়ে আসতো, কাদেরকে নিয়ে আসতো? কে নিয়ে আসতো, তার কিভাবে এমনি ছেলেদের পরিচয় হইতো, এইভাবে এরকম আনতো। আপনি তো জানতেন না, চিনতেন না? না, ওরা কত বছর বয়সী ছিল? আপনার বয়সী? আমার
বয়সে বলতে আমার তো বড় হয়েছিল। আপনার পাশে হ্যাঁ তাদেরকে রাখতো? হ্যাঁ, আমার পাশে এনে শোয়াতো, বলতো কি এর সাথে নাকি আমার বিয়ে দিবে। ওই 9-10 বছর বয়সে আপনাকে এভাবে বলতো? হ্যাঁ, অনেক সময় খারাপ কিছু কথাবার্তা আমার বাবা বলতো, ওইরকম ওদের পাশে। আপনি এগুলো কাউকে বলতেন না? না, ফ্যামিলির আমি কাউকে বলতাম না। কি বলবো, কার কাছে বলবো, আমার তো মা নাই ঘরে। মানুষ তো মার সাথে একটু শেয়ার করে, আমার তো তাও নাই। তারপর তো ওকে যায়, যাওয়ার পর সেরকম করে, এর ভিতর আমার মা একদিন আসে। তো আমি মানে বলি কি, মা আমি এখানে থাকবো না। কয় কেন? আমি কি না এখানে থাকবো না। তো 5 বছর একটা মেয়ে আছে, ও এতিমখানায় থাকে মিরপুরি। আমি বলি কি তাহলে আমার এতিমখানায় দিয়ে আসো। তো বলতেছে এতিমখানায় দেবা কেন, তোমার বাবা আছে না। তো কি করে তারা বলবো যে বাবা নাকি আর পশু, আমি তো বুঝতে পারতেছি না সে কি। ঠিক আছে, তো মা শুনে চলে যায়। তারপর আমি একা একাই যাই এতিমখানায়। এই বলি কি আপনার কি এখানে লোক নেন? কয় হ্যাঁ নি। কাদের নেন? যাদের বাবা থাকে না তাদের। আমি কি, আমারও তো বাবা নেই, মাও নাই, বাবা নেই, আমার কি নিবেন আপনারা? তো তারা বলে এখন তো নেওয়ার সময় নাই, তোমার কোন একটা গার্জেন আনো, তারা যাতে তোমার পরিচয় করে দিয়ে যায়। যাই, এরকম আবার যাইতে থাকে। আবার প্রায় 2 থেকে 2.5 মাস পর আবার আমার বাবা আমার সাথে একই কাজ করতে আসে। সেদিন আমি আবার করি কি, আমার ছোট ভাই তো আমার পাশে ঘুমাইতেছে, আমি হঠাৎ করে ওরে জাগাই দিই। ঠিক, আমার বাবা আর সেদিন কিছু করতে পারে না, সইরে দেওয়ার পাশের থেকে। এরকম প্রায় বছর খানিক আমার বাবার কাছে সাথে এরকম হয়। প্রথম দিন যে ঘটনাটা ঘটেছিল তারপরে কি আপনার বাবা আপনার সাথে এটা পরবর্তীতে কন্টিনিউ করেছে? হ্যাঁ, পরবর্তীতে এক বছর যে 2 মাস, এই 2.5 মাস 3 মাস পর পরে আবার এরকম আসতে চাইতো। কিভাবে কি করতো উনি? উনি কি ওইভাবেই ওই ঘুমের ওষুধ খাইয়ে এই জিনিসগুলো করতো, নাকি একবার আপনার সজাগ থাকা অবস্থায়? না, আমার 2-3 বার ঘুমের ওষুধ খাওয়াইছে, একদিন ঘুমের ওষুধ খাওয়া নেই আমার, কিন্তু আমি হঠাৎ বুঝতে পারছি। তো আমি চোখ মিলা তাকাই না গিয়ে বুঝতে তো পারছি আমার পাশে কে ঘুমানো, আমার বাবা ঘুমানো। এখানে আমি কি বলবো, চোখ মিলা তাকাই না, শুধু চোখ থেকে পানি ঝরতেছে। একবার আমার বাবা সরে যায়, অনেক খারাপ কথাও ব্যবহার করে ওই সময়টাতে হ্যাঁ। কি বলতো উনি? যেমন বলে আমি তো বাবা, আমি তো তোর মায়ের দয়া বুঝবো, অন্য ছেলেরা তো তোর বিয়ে দিলে তারা মায়ের দয়া বুঝবে না, এরকম করে বলতো। তখন আমি কি তা ঘুমাই আসছি, এইভাবেই থাকতেছি। সে বলে বলুক, আমি তো শুনি না। এরকম যাইতে থাকে, হঠাৎ করে আমাদের বাসার পাশে একটা বাবু নামে একটা ছেলের সাথে আর কি করে, আমার পিছে ঘুরে। তখন আমি বড় হয়ে উঠি নাই, মনে হইতেছিল যেন আমার বলা যে ওই ছেলে আমারে কিভাবে উন্নয়ন নিতে হবে, কিভাবে কি করতে হবে, কোন ড্রেস পরলে ভালো দেখাবে, কোন ড্রেস পরলে ভালো দেখাবে না, ওইগুলো আমার সাথে সবসময় বলতো। এইভাবে চলাফেরা করে না, মানুষ খারাপ বলে। ওই ছেলেটা এইভাবে আমার শিখাইতো। উনি কি আপনাদের বাসার পাশে হ্যাঁ, থাকতো? বাসার পাশেই থাকতো। কি করতো ছেলেটা? ভ্যান চালাইতো। আচ্ছা, তো ওই আমার সবকিছু শিখায় আর কি, কাপড় চোপড় কি পরতে হবে, এ উন্না নাই, উন্না না থাকলে আমার বলো, আমি তোমার কাপড় চোপড় কিনে দিই। আমি কি না, আমার আম্মারে বললে কিনে দিবে, কিন্তু আম্মা তার কিনে দিত না, আসতো না সে দেখতে। মা কই থাকতো? আম্মা অন্য জায়গায় থাকতো। কখনো আপনাকে নিয়ে যায়নি? না, কখনো নেয়নি, কিন্তু মাঝে মাঝে ওই যে আসতো, যে ধরেন আমার বাবা যে একটা দোকানে বাকি খেতো, ওই চাল নিতে আসতো আমার কাছে, যে আমার 5 কেজি চাল এনে দাও না, আমার থাকতে সমস্যা হয়, খাইতে সমস্যা হয়। যে দোকানে আপনার বাবা বাকি খেত ওখান থেকে আপনি 5 কেজি চাল হ্যাঁ, এরকম- চুরি করে নিয়ে এসে হ্যাঁ, মাকে দিতেন? আমার বাবা জানতো যে আমি ঘরের জন্যই আনছি। তো- কখনোই মাকে বলেননি যে আপনার সাথে এই ধরনের না। আচরণ করতেছে আপনার বাবা? না, মা তো মাই, মা তো থাকি না সেরকম ভাবে। আর যে আপনার জানা মতো ওই সময় আপনার মা কি অন্য কারোর সাথে ছিল, বা অন্য কাউকে বিয়ে করেছিল, বা অন্যরকম কোনো কিছু? ওই সময় ছিল কিনা জানি না, কিন্তু পরবর্তীতে জানছি সে বিয়ে করছে। যখন আপনি জানলেন তখন আপনি এটা কি জেনেছেন যে আপনার বাবার সাথে ডিভোর্স হয়েছে বা অন্য কোনো কিছু? হ্যাঁ, মা বলতো যে তোমার বাবার তো সাইডে দিছি, তোমার বাবার কাছে আসবো কিভাবে, যদি আসতে বলতাম। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার বাবা সেই ইসে নাকি সই করে নাই। ডিভোর্স পেপারে সাইন না, করেনি? আমার বাবা করে নাই। আর আপনার মার যে ফুফাতো ভাইটা ছিল উনি কি হলো? উনি বাদ হয়ে গেছে। বাদ হয়েছে মানে আপনাদের সাথে থাকতো নাকি উনি চলে গিয়েছে ওখান তারপর থেকে? উনি ওইখান থেকে চলে গেছে। কোথায় গিয়েছে? কোথায় গেছে বলতে পারি না। এই বয়সে সাধারণত বান্ধবী হয়, কোনো বান্ধবী ছিল আপনার? সেরকম বলার মতন কোনো বান্ধবী ছিল না, ওই রাস্তায় খেলতাম টুকটাক, এতটুকুই বান্ধবী। ছোট ভাইটা কি করতো? ছোট ভাইটা তখন আমাদের কাছে থাকে, এখন পরবর্তীতে আমার বাবা দেশে পাঠায় দেয় ওরেও, তারপর আমি আর ফরিদপুরে আমার পাঠায় বাবা দেয়। থাকি। হ্যাঁ, তারপরে শুধু আপনি এবং আপনার বাবা হ্যাঁ, থাকতেন? ওই টাইমটাই আমার বাবা আরো বেশি মনে হয় হইলো। তারপর থেকে থাকার ওই ছেলেদের আনা ধরলো ওই টাইমটাই। ছেলেদের আনা ধরলো মানে? আর কি ওই যে এক একদিন এক এক ছেলে নিয়ে আসে, সে থাকে আমার পাশে শোয়ায়, এরকম করতো আমার বাবা। আমার সাথে এরকম কেউ কিছু করে না, কিন্তু শরীরে হাত দিত, টাচ করতো। তো তখন আমি একটু একটু আঘাত করতাম, তো আর টাচ করতো না, এমনি শুয়ে থাকতো, ঘুমায় থাকতো, কিছু বলতো না। একদিনকে একটা ছেলে আনছে শর্ট, আমার আবার শর্ট ছেলে ভালো লাগে না, খাটো ছেলে বলতে আমি দেখতে এরা কি এনে কি কি করতেন? বাবাকে দেখাতেন যে এদেরকে না, বাবা বিয়ে দিয়ে দিব, বা এরকম কিছু একটা? না, সে রাত পোয়ালে বলতো, বাবা তুমি ছেলে আনছো কেন, তোমার সাথে বিয়ে দিব, এই জন্য আনছি। তো আমি বলি, এরকম কতগুলো ছেলে রাত্রেবেলা নিয়ে এসছে? এরকম তো অনেক ছেলে আনছে, বুঝতে পারি না। এই জায়গাটা আমাদের প্রিয় শ্রোতা হতে পারে এরকম যে ওর বাবা বিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং মেয়েকে দেখানোর জন্য সে হয়তো বা ছেলেগুলোকে নিয়ে আসছেন। আমরা ঠিক জানি না, পুরো ব্যাপারটাই ধোঁয়াশা। তবে এটা ঠিক
যে একজন সন্তান কতটা কষ্ট সহ্য করে এইরকম একটা সংসারে থাকতে পারেন, কতটা নিরুপায় হয়ে। ও যেটা বলছে, আপনারা পত্রপত্রিকা খুললে এরকম ঘটনা যে মাঝে মাঝে আপনারা শোনেন না যে বাবার দ্বারা মেয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে, এবং এইরকম পৈশাসিক ঘটনা যে আমাদের সমাজে ঘটে না তা কিন্তু নয়, এই ঘটনা কিন্তু বিরল নয়। এবং একটু আগেই যেটা বলেছি যে যে ফ্যামিলি ট্যাবু এবং এই ফ্যামিলি যে ভায়োলেন্স শিশুদের প্রতি, কিশোর কিশোরীদের প্রতি, সেটার পরিসংখ্যান কিন্তু রীতিমতো ভয়াবহ। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে নিয়ে আসতো, হ্যাঁ, হঠাৎ করে সকালবেলা একদিন কি হলো? একদিন সকালবেলা আমি একটা ছেলেরা আনছে, সেদিন ছেলেটা শর্ট, আমার শর্ট ছেলে ভালো লাগে না। ছেলে দেখতে যেমন মন চায় এমনও, কিন্তু লম্বা হতে হবে, আমার চেয়ে অনেক লম্বা হতে হবে ছেলে। তো ওই ছেলেটা আমার সমান সমান, তো আমার ওই ছেলেটা ভালো লাগে না। তো আমি বলতেছি, বাবা ওই ছেলেটা কেন আনছো? কয়, তোমার সাথে বিয়ে দেবো, আর ছেলেটা তোমার কিছুক্ষণ পর নিতে আসবে, তোমার নিয়ে ঘুরতে যাবে, তুমি জানি না করো না। তো এই কথা যখন বলে, তো আমি আর কি সারাদিন আর বাসার কাছে আসি না, যে বাসায় থাকলেই তো বেড়া টোকা দিবে, আর বেড়া টোকা দিলেই তোমার যাইতে হবে ওর সাথে ঘুরতে। তো আমি সারাদিন বাসায় থাকি না, ছেলে আসছে কি আসে না তাও আমি বলতে পারি না। আমার বাবা আর এই বিষয় নিয়ে কোনো কথা বলে না আমার সাথে। এরকম যাই কিছুদিন যাওয়ার পর ওই যে এতিমখানায় গেছি, ওই এতিমখানা আমার আম্মার একদিন অনেক বুঝায় টুজায় আমার আম্মারে নিয়ে এতিমখানায় গেছে, আমার আম্মা গেছে। মানে ওইখানে তো বলছিল আপনাকে অভিভাবক লাগবে। হ্যাঁ, এতিমখানায় আমার আম্মারে নিয়ে যায়, আমার আম্মা যে কথা বলে যে এখানে কেমন কি থাকা যায়, কেমন কি লোকজন। তো বলতেছে কি, আচ্ছা এতিমখানায় তো কি মাসে জানি বছর শেষে নেই ওরা। তো বলতেছে কি ওর বাবা নাই? তো বলতেছে না ওর বাবা নাই, বাবা মারা গেছে কতদিন ধরে। ওর বাবা মারা যায় না, আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের খোঁজখবর নেয় না। এখন আমার এই ছেলে মেয়ে নিয়ে চলতে কষ্ট হয়, এই জন্য আমার মেয়েটার এতিমখানায় রেখে যাবো। তখন তারা নাম টাম ঠিকানা টোকানা রেখে দেয়, রেখে দিলে মনে আশা জাগলো যে না আমি যাইতাছি, অন্তটুকু এই জায়গায় আমার থাকতে হইতেছে না। কিন্তু এতিমখানা যাওয়ার খবর আছে না, আর আমারও যাওয়া হয় না। তো এর ভিতরে ছেলের সাথে আমার সম্পর্ক হয়, আমার রুমের পাশে, নাম বাবু। সম্পর্ক হলো, ওই ছেলে একদিন কি করে, আমি ঘুমাই থাকি। সম্পর্ক কিভাবে হলো? তো একদিন আমার একটা ভাই আছে, বৈশিলা ভাষায় কথা বলতেছে, এখন আমি হাসতেছি, এমন হাসতে হাসতে এমনই হাসার একটা ঝুঁকিটা গেছে আমার, হাসি আমি থামাইতে পারতেছি না। তো থামাইতে কেউ আমার জুতো দিয়ে বাড়ি দিতে আসতেছে, কেউ আমার ঝাড়ু দিয়ে বাড়ি দিতে আসতে, যে যেভাবে পারতেছে বলতেছে এর সাথে কি আসছে। তো আমার ভাই আমার জড়াইয়া ধরে শোয়াই দিতে যায়, শোয়াই দিতে গেলে হঠাৎ একটু কোনো একটা কিছুতে খোসা খায়, ও ভাবে আমার সাথে যে জিনিসটা আসছে ওইটা মনে ওর খোসা দিছে, ও মারে বাবাটা করে চিৎকার করে সরে যায় আমার কাছ থেকে। তখন ওই ছেলেটা বাবু, ও বাবু কি করে, আমার শোয়াইতে গেলে আমার বুকে তিল দেখে, ওই তিলটা নাকি ওর ভালো লাগে। তারপর একদিন আমার বলতেছে কি তোমার একটা কথা বলতে পারি? আমি কি হ্যাঁ বলেন। কয় তোমার না আমার অনেক ভালো লাগে। আমি কি ভালো তো সবারই লাগে, তাহলে কি হয়েছে? তা বলতেছে না এই ভালো লাগা সেই ভালো লাগা না। তাহলে এই ভালো লাগা কোন ভালো লাগা? তুমি ভালোবাসা বুঝো? টিভিতে তো শুনি বলে ভালোবাসি ভালোবাসি, এই ভালোবাসি কি সেই ভালোবাসি? কয় হ্যাঁ। আচ্ছা এরকম যায়, আচ্ছা ঠিক আছে আমিও তাহলে আপনার ভালোবাসি। কয় ভালোবাসলে কি করতে হয় জানো? আমাকে কি কয় সবকিছু দিতে হয়। কি দিতে হয় তো বুঝি না, আচ্ছা অন্য এক সময় বুঝাই দিব। তো সেই সময় যায় কিছু বলে। ছেলেটা কি করতো? ও ভ্যান চালাইতো মনে হয়। ওই যে ছেলেটা যে আপনাকে ওড়না পড়তে বলতো, হ্যাঁ। মতো সাজগোজ করতে বলতো, মেয়েরা যেভাবে থাকে, হ্যাঁ। ও সে ভ্যান চালানো ছেলেটা। ও কি আপনার চেয়ে বয়স কত বড় ছিল? আমার প্রায় 12-13 বছরের বড়। আপনার প্রায় 12 থেকে 13 বছরের বড়। আর আপনার তখন বয়স কত? তখন 11 বছর হয়ে 11 থেকে 12 বছর বয়স। আপনার ওই সময়টাতে বাবুল ছেলেটা কোথায় থাকতো? পাশেই থাকতো আর কি, একদম পাশাপাশি রুম। হ্যাঁ, পাশাপাশি রুমে হ্যাঁ। থাকতো। প্রিয় শ্রোতা, যে জীবনের গল্প এখানে প্রচার হচ্ছে, সেই জীবনের গল্পের আজকের যে মানুষটি, সেই মানুষটি বস্তিতে বড় হওয়া একটা মেয়ে, এবং এমন একটি মেয়ে যে পরিবারে মা নেই, এমন একটি মেয়ে যে পরিবারে বাবা আর মানুষ রূপী পিচাস, এই দুটো মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং যে পরিবারে মেয়েদের সাধারণত একটা সময়কালে একটা বড় ধরনের গাইডেন্সের প্রয়োজন হয়, যে এভাবে চলতে হয়, এভাবে এটা করলে ভালো হয়, এটা করলে খারাপ হয়, এভাবে লোকজনের সাথে মিশতে হয়, এভাবে মিশতে হয় না। এই যে মার জায়গা থেকে যে গাইডেন্সের দরকার হয়, সেই গাইডেন্সটা দেবার মতো কেউ নেই। এবং ও যে পরিবেশটার মধ্যে বড় হচ্ছে, চোখ বন্ধ করলে আপনি যদি একটা বস্তি চিন্তা করেন, এবং সেই বস্তির চারপাশে এক একটা রুমের মধ্যে 7জন 8জন করে কাদাকাদি করে থাকা মানুষ, এবং তার পাশের রুমে আছে ওর চাইতে 11 বছরের একজন বড় ছেলে, যে ছেলেটি ওকে ফলো করে, বা কোনো না কোনো ভাবে যে ছেলেটি ওকে, ওর যে চরিতার্থ বা ওর যে উদ্দেশ্য সেটা হাসিল করার জন্য ওকে কিছুটা ভালো পরামর্শ দেয়, যেভাবে চলো ওভাবে চলো এভাবে চলো। এবং এই ছেলেটির সাথে ও বুঝে ওঠার আগেই যে প্রেম কি, ভালোবাসা কি, বা মনের সম্পর্ক কি, এটা বুঝে ওঠার আগেই এক ধরনের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। আমরা যে জীবনের গল্প প্রচার করছি, এখানে কোনো এলিয়েনের জীবনের গল্প না প্রিয় শ্রোতা, এই সমাজেরই, এই উঁচু অট্টালিকার ঢাকা শহরের কোন একটি বস্তিতে বড় হওয়া একটা ছোট্ট কিশোরীর গল্প। ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আমাদের বিরতির ঘন্টা বেজে গেল। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিন্তু সাথেই থাকবেন। জীবন নাটকের চেয়েও নাটকীয় চরম বাস্তবতার গল্প, যা কল্পনাকেও হার মানায়।
জীবনের প্রতিটি ক্ষত এক একটা গল্প, আর প্রতিটি গল্প এক একটা শিক্ষা। সবাই তোমার গল্প বুঝবে না, কারণ তারা তোমার যাত্রায় ছিল না। তারপর তারপর ও আবার কি হতো, প্রত্যেক শুক্রবারে গোলাপ ফুল নিয়ে আসতো। আপনার জন্য? হ্যাঁ, কিভাবে বাঁধতে হবে, চুল তো ছোট ছোট, জানতাম না। বলতো কি কানের কাছে পেঁচা রাখতো, তালি হবে, কানের কাছে দিয়ে রাখতাম। আর সাজা গোজার বিষয়ে ওই সাজাই দিত, ওই সবকিছু কিনে আনতো, ওই সবকিছু করতো। তো একদিন মাসখানেক যাওয়ার পর বলতেছে, একদিন বলছিলাম না ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে শিখাবো, শিখবা? আমি বলি, হ্যাঁ শিখবো। বলে আচ্ছা ঠিক আছে, আর 2 দিন যাক। তখন শীত তো, তো আমার বাবা সকালবেলা ডিউটিতে চলে যায়, আমি ঘুমাই থাকি। হঠাৎ করে দেখি ও আমার লেপের ভিতরে জোর জবরদস্তি করতেছে আমার সাথে। ও এরকম আমার সাথে করে, এরকম করার পর এখন উঠে চলে আসে। পর আমি বলতেছি, এটা কেমন, আপনারা সবাই কেমন বলেন তো, পুরুষরা কিরকম? বলতেছে কেন? আমি বলতেছি এটা কি? কয় তুমি না ভালোবাসা শিখতে চাইছো, তাই ভালোবাসা শিখেছি। আমি কি এটারে ভালোবাসা কয়? তাহলে তো জানলে আগে ভালোবাসতাম না, এই ভালো হতো, আমি বাসতাম না। তো বলে আচ্ছা ঠিক আছে, এত কথা বললো না, কারোর সাথে বলা বলি করো না, এতে তোমারই খারাপ বলবে মানুষ। তো আমি কারোর কাছে বলি না, কার কাছে বলবো, বলার মতন কেউ নাই, তাই কারোর কাছে বলিও না। এরকম প্রায় সময় করে আমার সাথে। তো এক পর্যায়ে আমার নিজের একটা ভালো লাগা তৈরি হইলো, যে ভালো লাগতো কখন কোন খাবারটা খাবো, কিংবা জিজ্ঞেস করতেছে, কিংবা কাজ করে যখন আসে আমার জন্য সেই খাবারটা নিয়ে আসে। যেহেতু আমার এই সেরকম আমার প্রতি খেয়াল দেওয়ার মতন মানুষ নেই, একটা মানুষ হয়েছে যে খেয়াল দিতেছে। ওই সময়টা মানে যখন আপনি বাউলের সাথে এই হ্যাঁ। ধরনের সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, হ্যাঁ। তখন কি আপনি শারীরিকভাবে যে বয়প্রাপ্ত হওয়ার যে ব্যাপারটা সেটা আপনি হয়েছিলেন? হ্যাঁ, হয়ে গেছি তখন। আচ্ছা। ওই প্রথমই হয় আমার। ওকে। ওইটাও আমি বুঝতাম না। ওটার ব্যাপারে বাবুল আপনাকে সাহায্য হ্যাঁ, করতো? ওই আমার সাহায্য করছে। এমনকি বলছে কি, ওই পাশের ঘরে এক আপা ছিল, তো তাও বলতেছে তার কাছে একটু জিজ্ঞেস করো তো কিভাবে কি এটা জিনিসটা নেয়। ও আমার বলে দিচ্ছে, সবকিছু সাইনেও দিছে বলা যায়, বাকিটুকু তার কাছ থেকে শিখতে বলছে। তো সে আবার তো বলতেছে, আয় হ্যাঁ রে, মেয়ের মাও নাই যে শিখাই দিবে কি অবস্থা, কিভাবে হাঁটাচলা করে। তখন আমি বললাম, আমার একটু বলে দেন কি রকম কি। তখন সে আমার বলে দেয়। তো তারপর থেকে এরকমই থাকা ধরি। আর যেরকম এক পর্যায়ে ও তো আমাদের বাড়িতে যায়, আমাদের বাড়িতে যেয়ে বলা যায় আমাদের সবকিছু দেখে টেকে আসে। ও তো শিওর আমার বিয়ে করবে। ওকে কি কখনো বলেছিলেন যে আমার বাবা আমার সাথে না, এই ধরনের আচরণ করে? কখনো বলি না। ও তো আপনার সবচেয়ে কাছের মানুষ ছিল হ্যাঁ। সেই সময়টাতে। হ্যাঁ। কোনোদিনও বলেননি ওকে? না। কেন বলেননি? কি বলবো, এটা বাবার কথা, বলা যায়? বলার মতো কোনো মুখ থাকে না মনে হয়। আচ্ছা, হ্যাঁ, তারপর? বাড়ি ঘর দর দেখে টেকে আসে। ও আমার বাবা ঠিক করে যে না, এর সাথে বিয়ে দিবে আমাকে। আর ও তো দেখতে শুনতে লম্বা, যেহেতু আমার লম্বা ছেলে ভাল লাগে, তো লম্বা আসতে আমার থেকে অনেক। আমি মনে হয় ওর হাতের কাছমান হবো, এরকম কাছমানও পুরো হই না, আরো নিচে হই। বাবা রাজি ওর সাথে বিয়ে দিবে। তো আমার আম্মারে বলে, যেহেতু যোগাযোগ নাই, তারপরও আমার আম্মা যেখানে চাকরি করে ওইখানে যায়, বলে ওর জন্য একটা ছেলে দেখছে এরকম। আমাদের বাড়িতে বলা যায় সবাই তো দেখে বলতেছে কিসের সাথে কি মিলাইতেছে, এই ছেলে কোথায় আর আমাদের মেয়ে কোথায়, মেয়ে কতটুকু আর ছেলে বা কতটুকু। ছেলেই দেখতেই দেখা যায় কেমন বয়স কিরকম, এই ছেলের কাছে মেয়ে দেবা। আমার মার এরকম বললে তখন আমার মেয়ে মা রাজি হয় না, না বিয়ে দিবে না। এর ভিতরে আমার মনে হয় বাবু পেটে আছে, আমি বুঝতে পারি না যে বাবু পেটে আছে। তো আমার জিজ্ঞেস করতো তোমার কি এটা হয় মাসে মাসে ক্লিয়ার, আমি আন্দাজটাও বলছি হ্যাঁ হয়তো, কিন্তু আমার যে হয় না ওইটার আমি বলিনি। এরকম করতে করতে মানুষও পাশাপাশি মানুষটা টিস করতো, এই তোর পেট বড় হয় কেন, এরকম কেন। আমি বলতাম কি জানি, আমি জানি না তো। তো পেটের ভিতর বাবু যখন নড়াচড়া করতো, এর ভিতরেও যখন 4 মাস হয় বাবু ও বিয়ে করে ফেলে। যেহেতু আমার বাবা মা বিয়ে দিবে না, ওর কাছে সবার একটা শিওর হয়ে গেছে। এমনকি ও একদিন আমার বউ যেভাবে কোলে নেয় ওইভাবে কোলে নেয়, আমার আম্মা দেখে ফেলে, বকাবকি করে, আর ওর কাছে আর আসতে নিষেধ করে। তো ওর কাছে আর আমি যাইতাম না, যে না থাক। তো ওইখান থেকে ওরা রুম ছেড়ে দেয়, রুম ছেড়ে দিলে একটু দূরে চলে যায়। বাবুল? হ্যাঁ, দূরে যাওয়ার পরে আর কি ওর চেঞ্জ শুরু হয়ে যায়। হ্যাঁ, একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, শেষে এক পর্যায়ে বিয়ে করে। তবে বিয়ে করার 1 মাস আগে মানে বলছিল, তোমার কি ঠিক মতন প্রত্যেক মাসের টাইম আসে ক্লিয়ার হয়? আমি কি হ্যাঁ হয়। বলছি আচ্ছা ঠিক আছে। আমি কি কেন? কয়, না এমনিতেই। কিন্তু ওর প্রতি যে কত ভালোবাসা আর কত মায়া হয়ে গেছে এর ভিতরে আমি বুঝাইতে পারবো না। এর ভিতরে বাবু পেটে আছে, তো বাবু পেটের ভিতরে নড়াচড়া করে, তা আমি মনে করি কি পেটের ভিতরে চির নড়াচড়া করে। কি নড়াচড়া করে? চির বলে না, ঠিক কি জিনিস? আর কি যে পেটে কি থাকে, কৃমি বলে। আচ্ছা, কৃমি নড়াচড়া করে, আপনি এটা ভাবতেন? হ্যাঁ, আমি ওকে। একদম এটা কিন্তু কারোর কাছে বলতাম না। এক পর্যায়ে এরকম করতে করতে প্রায় 6-7 ওই সময়টাতে তো সাধারণত মেয়েদের শরীর না, ভালো আমার থাকে কোনো না, রকমের লাগতো না। আপনার ওগুলো কোনো সিমটম না। ছিল না? প্রথম একদিন বমি করি, তো আমার আম্মা দেখে ফেলে। আপনার মা দেখবে কি করে? আপনার মা আমার কি আম্মা তখন থাকা শুরু আর কি করলো? এমন কিছু সময় আছে আমার আম্মা ঠিক টাইমে চলে আসে। আচ্ছা। ঠিক আছে। তো ওই দিন ওই ঠিক টাইমে আমার আম্মা চলে আসে, দেখে বমি করে, তো বলে তুমি বমি করো কেন? আমি না কেমন জানি আমার লাগে, ঠিক বুঝতে পারি না। তো
তো আমার আম্মা কোনো কথা বলে না, চলে যায়। এর আগে ওই ছেলের সাথে এরকম দেখছে, সে যেখানে চাকরি করে ওইখান থেকে একটা মহিলার পাঠায়, যে ওর কাছে যে জিজ্ঞেস করতো ওর কিছু হয় টয় কিনা। আমার এসে জিজ্ঞেস করে তোমার কি এরকম ঠিক মতন হয়, তাকেও বলি হ্যাঁ হয়। কয় জানো এটা না হলে কি হয়, আমি কি হয়, কয় বাবু আসে। তা আমার মনে মনে ধারণা আমার বিয়ে হয় না, বাবু হবে কেন? আপনি ধরে নিয়েছেন যে বিয়ে ছাড়া কোনোভাবে বাবু না, হয় না। আমার ধারণা এটা যে বিয়ে ছাড়া বাবু হয় না, আমার বিয়ে হয় না, আমার বাবু হবে কেন, এটাই আমি ভাবতেছি। কিন্তু বিয়ের আগে যে সবকিছু হয়ে গেছে এটি বোঝার মতন ক্ষমতা নেই। তো 7 মাস হয়ে যায়, তো পেট তো যে অনুযায়ী বড় হওয়ার কথা সেই অনুযায়ী কিছু না আমার। তো এর ভিতর ঘনিষ্ঠ দুইটা বান্ধবী হয়ে গেল, ওরা মাঝে মাঝে দুষ্টুমি করতে, এই তো পেট বড় হয় কেন রে, এরকম এরকম বুঝতেছি না পেট বড় হয় কেন। তো 1 নম্বর একটা রাড্ডা আছে, ফুটপাতের বাচ্চাকে তারা দেখাশোনা করে, ফ্রি ডাক্তার দেখায়, সবকিছু ফ্রি এরকম। তো কোথায় আছে এটা? এটা 1 নম্বর রাড্ডা। 1 নম্বর রাড্ডা। হ্যাঁ, রাড্ডাই বলতো তখন। আচ্ছা। তো ওইখানে আমি একদিন যাই, যাওয়ার পর বলতেছে কি সমস্যা তোমার। আমি বলি জানেন আমার খালি পেট বড় হয়, সবাই আমাকে বলে যে এই তোমার পেট বড় হয় কেন, আমার না পেট বড় হয়। কয়, পেট বড় হয় কেন, আমি কি জানি না তো। হঠাৎ করে সে আমার পেটে হাত দিয়ে বলে কি এই মেয়ে তোমার পেটে দিয়ে বাচ্চা। আমি ভয় পেয়ে যাই, আমার পেটে বাচ্চা আসবে কোথা থেকে। আমি তার কাছে কিছু না বলে টলে ওইখান থেকে দৌড়ে চলে গেছি। এখন আর কার কাছে কি বলবো, এখন তো কেউ বলার মতো নাই, এখন কে শুনবে আমার কথা, যেহেতু সবাই জিজ্ঞেস করছে। দৌড়ে চলে যাওয়ার পরে মানুষ চারিপাশ দিয়ে আমার বলতে বলতে এক পর্যায়ে আমার আম্মা আসে এমন ভাবে ধরে। এখন তো আমি আর কিছু নাও বলি না হ্যাঁও বলি না, টোটালি কোনো কথাই বলি না। কিছু বললে মাথা নিচে করে রাখতেছে, কি বলবো আর, কিছু বলার নেই। তখন আমার আম্মা ওই ছেলের বড় ভাই দিয়ে ধরে যে তোমার ভাইয়ের সাথে এরকম এরকম হয়েছে আমার মেয়ে, যে আপনার ভাইয়ের সাথে দেখেন কি করবেন এখন করেন না। তারা বলতেছে আমার ভাই তো বিয়ে করে ফেলছে। তখন ওই ঘরে যে কাকি থাকে, কাকি আবার ওই শোয়ার থেকে উঠে ঠাস করে আমার একটা থাপড় দেয়। আরে পাগল মেয়ে, তাদের কাছে তো ধরা যায় বড় হয়েছি, তারাই আমার দেখাশোনা করা বলেন একটু ভালো মন্দ, তারাই টুকটাক করতো, খাবার দাবারের বিষয়ে খেয়াল করতো। তো ওগুলো থাপড় দেয়, এই বোকা মেয়ে তুই যখন বিয়ে করছে বাবু, তখন তো অন্তটুকু আমার কানের কাছে এসে একবার বলতে পারতি যে কাকি বাবুলের সাথে তোমার এরকম কিছু হয়েছে। তো আমি বলি আমি তো অতদূর বুঝি নাই গিয়া। ও এতটুকু বললে আবার কান্না করি, কোনো কথা বলি না, চুপ করে মাথা নিচে করে থাকি। তখন তার বড় ভাই বলে আমার ভাই করতে পারে এটা স্বীকার করি, কিন্তু এখন আমি কি করতে পারি, কিছু করার আছে। বলে এখন এটা কি করবেন করেন। আচ্ছা ঠিক আছে, আপনার এটা বেশি হইচই করেন না, করলে তো আপনার মেয়ের জন্য সমস্যা, আর মেয়ের বিয়ে দেওয়ার সময় যদি কিছু টাকা পয়সা লাগে আমি দিয়ে দেবো, আর এখন এটা যেটা করলে ভালো হবে সেটা করি। তখন কোথায় জানি একটা আমাকে নিয়ে যায় সিএনজিতে, আবার সবকিছু জিজ্ঞেস করে কিভাবে কি হয়েছে, ওইখানে মিথ্যা কথা বলে। আমি বলি মাত্র 2 দিন না 3 দিন হয়েছে, এই তো আবার বাবু পেটে যে তুমি বুঝো নাই। আমি কি জানি যে বিয়ের আগে বাচ্চা হয়, আমি তো জানি বিয়ের পরে বাচ্চা হয়, সবই তো ভালোই বুঝো, আর বোঝার কালে তোমার সমস্যা বুঝো না, স্বপ্নে কমু। তো আমি আর কোনো কথা বলি না, মাথা নিচে করে রাখি। তারপর আমি টয়লেটে যাই, হঠাৎ দেখি 2টা পা নড়াচড়া করে। আমি ভয় পেয়ে যাই, আমারই কিনা পা নড়াচড়া করে কেন। আমি বাথরুমে বসে চিৎকার করি যে আপনারা আসেন, আমার এখানে না 2টা পা নড়াচড়া করে। তারা আমার নিয়ে বেটে শোয়, বাচ্চাটা উল্টো আসে, আগে পা চলে আসে, আর 2টা হাত কি থাকে সম্ভবত সমান থাকে দেখি হয়, কিন্তু বাচ্চার পা নড়াচড়া করতেছে। তো বাচ্চাটা গলায় আটকে যায়, গলা আর বাইর হয় না। এক পর্যায়ে অনেক কষ্ট করে গলাটা বাইর হয়, গলাটা বাইর করলে মুখে ফেনা ফেনা থাকে, কিন্তু বাচ্চা একটা সুস্থ বাচ্চা যেরকম পুরো হাত পা চোখ নাক মুখ সব থাকে, ওরও সব ছিল। আমি দেখি নাই, তবে যতটুকু খেয়াল করছি। তখন বললো দেখ তোর ছেলে হয়েছে। আমি আর কোনো কথা বলি না, চুপ করে থাকি। তো আমার এবার ওইখানে যে রাখি আসছে, কোনো খাবার না কোনো কিছু দিয়ে আসে না আমার মা তোমাকে। হঠাৎ আমার কি পেটটা খালি হয়ে যায়, জানি খালি খালি মনে হয় কি জানি খাবো এরকম একটা জিনিস কাজ করে। বাচ্চাটা কি মারা গিয়েছিল? হ্যাঁ, যেহেতু গলাটাই সাইটকে ছিল, গলাটা অনেক চেষ্টা করে তারা বাইর করছে। বাচ্চাটা কি আপনার নরমালি হচ্ছিল ডেলিভারি? হ্যাঁ, নরমালি ডেলিভারি হতে গিয়ে বাচ্চাটা মারা যায়। হ্যাঁ। তার মানে আপনি কোনো ধরনের অ্যাবর্শন করেননি, না। বাচ্চাটা নরমালি মারা গিয়েছে। হ্যাঁ, ওকে। আমার ক্ষুধা লাগে, তো পাশের বেডে একটা মহিলা আছে এরকমই, তো সে আমারে বলে তোমার কি ক্ষুধা লাগছে, আমি কি হ্যাঁ আমার ক্ষুধা লাগছে। বলতেছে কিছু খাবা, আমি কি না কি খাবো, কিছু তো নাই আমার কাছে। তো সে তার হাজবেন্ডটা বললে সম্ভবত আমার জন্য রুটি আর কলা আনায়, ওইটা খাইতে পারি না সেরকম, যে ওইরকম মনে করছিলাম যে খাবার পাইলে এরকম খাবো, ওই পরিমাণ খাইতে পারি। ওই সময়টাতে আপনার পাশে আপনার বাবা মা কেউ নাই? না, টোটালি কেউ নাই। তো ওইখান থেকে নিয়ে আসে, এই তো এখন তো মনে করেন আম্মা তো পাইছে এখন সুতো যা বাড়ি তাই বলতেছে আমারই, খারাপ ভাষায় হোক আর ভালো ভাষায় হোক। তো আমি আর কোনো কথা বলি না, চুপচাপ থাকি। মানে মাসখানিক যাওয়ার পরে আমার আম্মার একটু থাকার মতন একটু জায়গা দেবে, কিন্তু ওইখানে থাকতে হলে পরিবার নিয়ে থাকতে হবে। ও এর ভিতরে আমার আম্মার কিন্তু বিয়ে হয়ে গেছে কোনো একটা ছেলের সাথে। আর ওইখানে থাকতে হলে পরিবার নিয়ে থাকতে হবে, বাইরের কোনো মানুষ নিয়ে থাকা যাবে না। এখন আমার আম্মা কি করলো, আমার বাবার সাথে একটু খাতির লাগাইলো, যেহেতু জায়গাটা নিতে হবে থাকতে হবে, তো ওইখানে থাকা ধরে আমার আম্মা। তো কিছুদিন যাওয়ার পর মানে মাসখানি গেছে, আবার বাবারে সরাই দেয় এখান থেকে, ওই লোকটারে নিয়ে আসে।
ওই লোকটা রানী কিছু ভাই বানাই রাখে। কোথায় থাকার জন্য আপনার বাবার সাথে সম্পর্ক তৈরি করলো আপনার মা? আমার আম্মা যেখানে চাকরি করে ওইখান থেকেই আর কি একটু জায়গা দেয় থাকার জন্য। যে তো আপনার বাবাকে কেন দেখাতে হবে? ওনার তো হাজবেন্ড ছিলই একটা। ওই আমার বাবারই দেখাতে হবে এই জন্য, কিন্তু তারা বাইরের কোনো লোক ওইখানে ই করবে না যে অন্য পুরুষ মানুষ নিয়ে থাকবে, এরকম হবে না। যদি যার দেখবে পরিবার আছে শুধু তাকেই ওইখানে থাকতে দেবে, তা না হলে তার কলেজে কোনো সমস্যা হয় যদি স্বামী ছাড়া থাকে, এই জন্য বা হয়তো বা তারা এরকম কিছু মেন করে বলবে। কোথায় কাজ করতো উনি সেই সময়টাতে আপনার মা? একটা আর কি সরকারি চাকরি করতো ওই সময়টাতে? এরকম যেটা বলছিল যে ভদ্রমহিলার ফ্যামিলি নিয়ে দেখাতে হবে। হ্যাঁ। ফ্যামিলি বলতে তো উনি ওনার তখন আর একটা বিয়ে করে ফেলেছেন, তাকে দেখালে তো পারতেন। সেখানে ওইটা দেখালে আমার থাকতে দেবে না, এমনকি চাকরিও থাকবে না। আমি ঠিক জানি না নিয়মটা আসলে কি হলো, তবে আপনার বাবাকে কোনো না কোনো ভাবে লেগেছে ওখানে। হ্যাঁ। ওকে, তারপর? তো ওইখানে আবার মাসখানেক যাওয়ার পর আবার আমার বাবার সরাই দেয় আর কি। ওই লোকটার কথা হচ্ছে আমার বাবারে দেখায় লোকটার ওইখানে শো করবে, ওইখানে থাকার মতন একটা আস্থা করে দেবে, তারপর আমার বাবা আবার ফুট না থাকলে চলে। এখন ওই লোকটার সাথে আমার মা থাকতো, কিছু খারাপ ছবি এনে রাখে আমাদের ঘরে। আপনি কি মার সঙ্গে থাকতেন তখন? হ্যাঁ, তখন আবার একটু আম্মার সাথে থাকা গেলাম ওই সময়টা, যেহেতু থাকতে দিছে শুধু আমি আর আমার বড় ভাই ওই সময়টা থাকতেছি আমার ছোট ভাই বাড়িতে। তো আপনার বড় ভাই আপনার মার সঙ্গে থাকতো? হ্যাঁ, এখন আমার আম্মার কি একটু চাকরি যেহেতু একটু থাকার মতন আসতে হয়েছে, এখন আর ও আবার আইসা কান্নাকাটি করতাম, মা গরু রাখতে তাই অনেক কষ্ট হয়, সারাদিনে কি একটু খাবার, তাও দেখা যায় পেট বেড়ে খাইতে পারে, পেট বেড়ে খাইতে পারে না, এরকম। ও ওইরকম কান্নাকাটি করলে পরে আমার মা দেয় থাকতে যাক থাক। ওই বলেন রাস্তার ছেলে হয়ে গেছে আমার ভাইয়া, এই আসার পরই রাস্তার ছেলে হয়ে গেছে। তখন ওই খারাপ ছবি এনে রাখে তো আমার ভাইয়া। খারাপ ছবি কে নিয়ে আসে? ওনারা দুজন আর কেউ কোন একজন লোক আনতো আর কি। মানে আপনার মা যাকে বিয়ে করলো উনি অথবা আপনার ভাই কেউ একজন? না, আমার ভাই না, তাহলে ওনারা আনছে আর কি। মানে আপনার মা অথবা আপনার যে সেকেন্ড বাবা তাদের মধ্যে যে কেউ একজন? যে কোনো একজন আনছে। রুম কয়টা ছিল? রুমও ওইখানে দুইটা ছিল। দুইটা ছিল, আপনাদের জন্য আলাদা রুম ছিল? হ্যাঁ। মানে আপনার ভাই বোনের জন্য আলাদা রুম, আপনার আব্বা আম্মার জন্য আলাদা রুম? হ্যাঁ। ওকে। তো ওইখানে আমার আম্মা আমার পাশে ঘুমাইতো আর কি। যখন আমার বাবারে খেদা দিছে, এখন তো আমার বাবা তেমনি তো মারধর করতো, ওইটা মানুষে দেখলে বলতো যে আমার বাবা ভালো না, এই জন্য আমার বাবারে তখন ওইখানকার লোক আরো ম্যানেজ করে সরাই দেয় আমার বাবারে। তখন ওইখানকার লোক সরাই দিলে তাকে ভাই বানায় রাখে, ভাই হইয়া থাকে ওইখানে। থাকার পরে মানে আপনার সেকেন্ড বাবা মানে যিনি ছিলেন ওনাকে ভাই বানায় ওখানে রাখতো? আচ্ছা। তো আমার আম্মা কিছু আমার পাশে ঘুমাইতো, রাত হলে তার কাছে চলে যেত। তো একদিন আমি উঠে দেখি আম্মা আমার পাশে নেই, এমন যে ধরলো দরজাটা ঠাস করে খুলছি, ঠাস করে লাগাই দিছি, আর কিছু বলিনি। আমার আম্মা বুঝতে পারে ওইখান থেকে আর আসে না, কয় কি ব্যাপার এমন করো কেন? আমি আর কোনো কথা বলি না, কি বলবো। এরপর থেকে আর আমার আম্মা আমার কাছে ঘুমায় না, যেহেতু আমি একদিন দেখে ফেলছি সেহেতু আমার আম্মা বাবার কাছে ঘুমায়। তো এরকম যায়। আবার ওই ছবিগুলো যে রাখে ওইটা আমার বড় ভাইয়ের চোখে পড়ে যায় একদিন রাত্রে। আমাদের ঘরে কেউ থাকে না, আমি আর আমার বড় ভাই থাকি। তখন আমার আম্মারও নাইট ডিউটি পড়ে গেছে আর সে লোকটাও নাইট ডিউটি করতেছে। তো বড় ভাইয়ের ছবিগুলো দেখি আমার এই রাত্রেবেলা ঘুম থেকে ডাইকে দেখাইতেছে ছবিগুলো, এই উঠ দেখ এইগুলো। আর কি আমার ভাইয়ের ভিতরে একটা খারাপ কোনো জিনিস কাজ করে ফেলছে, ও খারাপ কিছু করবে। তখন আমার ডাকে ওই ছবিগুলো দেখার জন্য। আমি ঘুম থেকে এক নজর চাইয়ে দেখি ছবির দিকে তাকাই নাই, শুধু ওর দিকে তাকাইছি। হয়তো বা ওর আমার তাকানো দিকে ওর কোনো রকমের লাগছে কিনা জানি না। এর ভিতরে আমাদের রুমের লোক এসে পড়ে। লোক আসলে আর আমার ভাইয়ের সাথে আমার কিছু হয় না, কিছু না হলে কিন্তু ভাই আমার শরীরের ভিতরে টাচ করে ফেলে, ওই ছবি আমার দেখায় টাচ করে। তো আর কিছু করা হয় না, লোক এসে পড়ে বলে যে আর কি খবর দিতে আসে যে তোমার আম্মা আসবে না, তোমরা ঘুমাইও। ওই আমার ভাইয়ের রাতে ঘরে থাকে না, ও রাতে ওই যে একটু চান্স পেয়েছে দরজা খোলা চলে গেছে। আমি একলা সারা রাত রয়েছি আর কামতাছি, কি অবস্থা আমার সাথে এগুলো হইতেছে কেন। তো আর কিছু বলি না, যাই ওইখান থেকে। আমার মা কি করে ওইখান থেকে আমাদের বাড়িতে পাঠায় দেয়, যে আমার বাবা রুম উঠাবে ওইখানে যে আবার সে বাবার কাছে যে করবো, কেমন লাগতেছে আবারও সে বাবার কাছে যে পড়তেছি, এতদিন একটু যাওয়া ছিলাম আবার সেই লোকটার কাছে যে পড়বো, মনে মনে খারাপ লাগলো। কিন্তু আমি ঘরে ঘুমাই না, বাড়িতে যাই ঠিক আমি ঘরে ঘুমাই না, আমি আমার কাকাদের ঘরে ঘুমাই, এর ঘরে ঘুমাই, ওর ঘরে ঘুমাই। আমার বাবাটা কেটে নিয়েছে, কি অবস্থা, তুমি মানুষের বাসায় কাউকে লেগে। আমি বললাম আমার ঘরে ঘুমাইতে ভালো লাগে না, ভয় লাগে। আইএমএ জাহেলিয়া যুগের যে নিকৃষ্টতম বর্বরচিত যে সমাজ ব্যবস্থা সেটাকেও অনেক সময় হার মানায় কোনো কোনো ঘটনা। আজকে আমরা সেরকম একটা ঘটনারই মুখোমুখি হয়েছি অনেকদিন পর হ্যালো উইথ 920-তে। আমরা এখানে পারিবারিক ট্যাবু নিয়ে অনেক আগে বেশ কিছু গল্প এখানে প্রচার করেছিলাম। আমরা দেখিয়েছিলাম যে একটা মেয়ে কিভাবে তার নিজের ভাইয়ের দ্বারা, নিজের পরিবারের একেবারে সবচেয়ে রক্তের ব্লাড কানেকশনের যে মানুষগুলো রয়েছে তাদের দ্বারা অ্যাডোলেসেন্স পিরিয়ডের আগেই কিভাবে নিগৃহীত হচ্ছে। একটা মেয়ে না, শুধুমাত্র একটা শিশুও কিন্তু এখান থেকে নিরাপদ নয়। সুতরাং আপনার মেয়ে যারা আছে বা পরিবারে যারা কন্যা সন্তান আছে বা যারা আছে আর কি এরকম, আপনি একটু খেয়াল করুন তাদেরকে কিভাবে আদর করছেন আপনার চারপাশের মানুষজন, এবং সেই আদরের মধ্যে, সেই ভালোবাসার মধ্যে, সেই স্নেহের মধ্যে কোনো ধরনের কোনো রকমের কোনো এমন কিছু আছে কিনা যেটা সন্দেহ করার মতো।
ওকে, তারপর তারপর আমার বাড়িতে নিয়ে যায় আমার স্বাস্থ্য ভাইরা, ওরা গাড়িতে ডিউটি করে, ওরাও সেই একই কাজ আমার সাথে করতে চায়, ওদের ঘরে একটু ঘুমাইতে চাই, ওরাও আমার সাথে এরকমই করে, আমার শরীরে টাচ করে, আমারে ধরে জড়াইয়ে ধরে, কিছু বলতে পারবো না, কি করবো। দেখো আবার বলি যা একটু বাঁচছিলাম কারো হাত থেকে, তাও আবার সেই জায়গায় সামনে আবার বলাইলো, মানে আর কিছু বলার থাকে না ওইখানে। তারপর ওইখান থেকে যাই, এক পর্যায়ের ভিতরে আমার মা দেশে চলে আসে, এরকম 2 মাস 3 মাস যায়, মনে হয় না 6 মাস যায়। আমার আম্মা দেশে যায়, আমার আম্মা দেশে গেলে তাই কি ওইখানে আমি থাকি, তো সবাই বাড়ি সবাই বলতেছে মেয়ে বড় হয়ে যাইতেছে আর তোমরা স্বামী স্ত্রী এগুলো কি করতেছো, মেয়েকে বিয়ে দেবা না। তখন আমার আম্মার ভিতরে চিন্তা আসলো যে আগেও তো একটা দুর্ঘটনা ঘটছে, আবারও হইতে সময় লাগবে, তো বিয়ে দিয়ে দিই। তখন একটা ছেলে আমার খালাদের বাড়ি আমাদের নিয়ে যায় জোর করে, ফরিদপুরে ছিল আপনাদের বাড়ি। ওকে, তো নিয়ে যাওয়ার পরে আমার খালাগুলো এসে নিয়ে গেল, ওই ছেলের আমার দেখায়, ওই ছেলেটা কি আমার দুলো ভাই যে হয় খালতো বোন, ওই ভাইয়া নিয়ে আসে ওই ছেলেটা দেখায়। তো ওই ছেলে আবার কি করতো, ওর ফুফুর বাড়ি গরু রাখতো নাকি শুনছি, ফুফু বাড়ি থাকতো, ওর মা নাই, ওর ঘরে সৎ মা, ওর পর অনেক কষ্ট হইতো, যার কারণে ওর ফুফু রাইনে রাখতো, ওরই পালছে, বাসার কাজ কাম, ঘরের কাম কাজ করাইছে এই বাড়ি। তো ওরে আনে, ওরে দেখে আমার পছন্দ না, সে দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু খাটো খাটো ছেলে তো আমার ভালোই লাগে না দেখ। তা আমি সাথে সাথে বলি এই ছেলের আমি বিয়ে করবো না, আমার নিয়ে একটা বাগান আছে তো দেশ বাড়ি, সেই বাগানের ভিতর নিয়ে যায়, নিয়ে আমার দুলাভাই বলে দেখতো ছেলেরা কিরকম, আমি কি এই ছেলের তো আমি বিয়ে করবো না। কয় কেন, যে ছেলে যে আমার মতন এতটুকু, এই ছেলে আমার দেখুন, আর এর ভিতরে তো কষ্ট একটা সবসময় সারাক্ষণ আমার পিছে ঘুরতে আসছে, ওই বাবুরে ভুলতে পারতেছি না, ওর কথা খালি মনে পড়তো। আবার তার ভিতরে এই যে নানা দিকের ঝামেলা, নানা দিকের মানুষগুলো আমার কাছে আসতে চাইতেছে, ওই ছেলের আমি টোটালি মানতে পারি না। সেই রাত্রের ভিতরে দেখার সাথে সাথে দুলাভাই দাও আছে, দাও ধরে কয় তুই যদি এখান থেকে কোনো দিক যাস তোর একটা কোপ মারবো, তোর নিয়ে নাহলে মান সম্মান থাকবে না, সবাই খারাপ বলবে। কিন্তু আমার জীবনে যে এত কিছু ঘটতেছে কেউ কিন্তু বুঝতেও পারতেছে না, এই যে আমি একটা বাচ্চা নষ্ট করেছি কেউ ধরতে পারে নাই, কেউ বুঝে নাই যে আমি একটা বাচ্চা নষ্ট করেছি। সবাই আমার একটু ভালো চোখে দেখে, মেয়ের মা নাই তাও মেয়েটা কত ভালোভাবে থাকবে, সবার কথা শুনে সবাই মানে ভালো চোখে দেখে, কেউ একটু খারাপ চোখে আমাকে দেখে না। প্রিয় শ্রোতা, নোট অন দ্যাট পয়েন্ট, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে সবাই চারপাশের মানুষজন মনে করছে যে মেয়েটা কত ভালো, কারণ মেয়েটা মা না থাকার পরেও কত সুন্দর করে মুখ বুজে সবকিছু সহ্য করে সামলিয়ে চলছে, কিন্তু ভেতরে ভেতরে কিছু নর পিচাসের দ্বারা ও যে কিভাবে আক্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে, এবং সেটা যে পারিবারিক ভাবে বাবা মায়ের সম্পর্ক খারাপ হওয়া, পারিবারিক ভাবে একটা গাইডেন্সের অভাব, পারিবারিক ভাবে এই মেয়েটাকে ভালো করে দেখে বড় করার যাদের দায়িত্ব ছিল তাদের মধ্যে এক ধরনের গাফুলতি, সেগুলোর যে ফলাফল ওর জীবনে বয়ে চলে যাচ্ছে, সেটা যে একটা বিশাল ঝড়, এটা কিন্তু কেউ দেখছে না। আমি একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে তারপরও আপনার বাবুলকে ভালো লাগতো। হ্যাঁ, মনে হয়তো বাবু যদি আমার নিত তাও অনেক ভালো থাকতাম। বিয়ে করছে দেখে কি হয়েছে, আমি আবার ওই সময়টা বলতাম কি যে ঘরে সতীন আছে আমি সেই ঘরে বিয়ে করবো, কারণ তার সাথে আমি সবাই দেখি সতীনটা ঝগড়া করে, আমি কোনোদিন ঝগড়া করবো না, সবার সাথে মিলেমিশে থাকবো, এরকম বলতাম। তো সবাই বলতো সতীন তো হয় না, তার বুঝবা কি, সতীন থাকলে ঠিকই বুঝতাম। আমি বলছি ঠিক আছে, যাদের সাথে মিলে থাকা যাবে, একটা ফ্যামিলি যেরকম থাকে যে না একটা মেয়ের খেয়াল করা যাবে, মেয়েটা কি করে না করে, তাহলে সেরকম ফ্যামিলিতে জানি আমার বিয়ে হয়। আর এই ছেলের দিকে কি কিছু নয়, ওর বলে একটা মা তাও নাই, আর একটা বোন আছে তাও বিয়ে দিয়ে দিচ্ছে, এই ছেলের আমি বিয়ে করবো না। যে দুলাভাই আপনাকে দা ধরে বিয়ে করতে বললো, আপনার তো কোনো বোন ছিল না, উনি আসলে সম্পর্কে? উনি আমার খালতো ভাই বোনের হাজবেন্ড, খালাতো বোনের হাজবেন্ড। ওকে, তারপর কি করলেন? তারপর আমি রাজি হই না, আমার আমার কি ফুলকুচি আছে না, ফুলকুচি থেকে আমার কাছে গেছি, আমার ফুলকুচি কি জিনিস এটা? ওই যে মাছ কুপায় ওইটা। ওকে ওকে, তো ওইটা ফিয়া মারে আমার গায়ে না লেগে বেড়া ঘরে লাগে, চুলার কাছে লাগে, চুলার কাছে গদ্দা হয়ে যায়। তো বললাম আর আমি ভয় বলি মা আমি বিয়ে করবো, তুমি আমার মারা বলছো আমি বিয়ে করবো। তো ওই রাত্রের ভিতরে সবকিছু হয়ে যায়, বিয়ে সাথে সব হয়ে যায় নাকি, মানে একটা কাগজে বলে সই করতে, আমি সই করছি, আর কবুল করতে বলছি, বিয়ে নাকি হয়ে গেছে। রাতটা ওরা আমার পাশে দিছে, আমি কি আপনি আমার পাশে ঘুমান কেন, কয় ওরা যে ঘুমাইতে দিল। তো বলছে আপনি আমার সাথে কিছু করবেন না, কিছু করবো না মানে তুমি কি সবকিছু বুঝো, যে তুমি আগে থাকতে বলো তোমার সাথে আমি কিছু করবো না। আমি বলতেছি আমি যতটুকু বুঝি অতটুকু বলতেছি, আপনি আমার কাছে আসেন না। তাও সেও আমার সাথে জোর করে করে, আর ঘরের ভিতর তো স্বীকার করার মতো মানুষ না যে আমি জোরে কথা বলবো, জোরে একটা ঝাড়ি দিব, আমি সেটা করতে পারতেছি না, কারণ আমার পাশে কি দিল্লি মানুষ শুনবে, আর মানুষ শুনলেই তো হাসবে। তো ওর সাথে ওই প্রথম রাত্রের দিনই এরকম কিছু হয়। ছেলেটা কি করতো? ও কিছু করতো না, কিচ্ছু করতো না। ওর ফুফু বাড়ি থাকতো। তো ওই ছেলেরে নিয়ে তারপর দিন আমরা ঢাকা চলে আসি।
ঢাকা আনলে মনে করেন আমার ফ্যামিলিতে যত আত্মীয় স্বজন ওই ছেলের ভক্ত হয়ে গেছে। ওই ছেলে ছাড়া আর কি, ছেলেটা অনেক ভালো, এত পরিমাণ ভালো, ওইরকম ভালো মানুষ নাই মনে হয়। সবসময় আমাদের সাথে থাকতো আর সবসময় আমার পাশে থাকার চেষ্টা করতো। আমি তো ওটা সহ্য করতে পারি না, ওরে বকতাম, তুই আমার পাশে থাকিস কেন, তুই মেয়ে করে কথা বলতাম, তুই এখান থেকে চলে যা। বলতো আমি কই যাবো, আমি না তোমার বিয়ে করছি, তোমার আমি যাবো কই, আমার যেখানে যাইতে হবে এখন তোমারই নিয়ে যাইতে হবে, তুমি ছাড়া আমার উপায় নাই। তখন তো সেটা আবার কেমন কথা, আমার ছাড়া উপায় নাই, কত মানুষ কত উপায় থাকতেছে, আপনি জানেন তো, সরে যান। তখন এর ভিতরে ওরা এখানে চাকরি নিল, তার আমি এর ভিতরে টেলে আসি কাজ শেখার জন্য 10 নম্বরই একটা ইসে আসি আমার একটা বান্ধবীর সাথে। তো ওইখানে আসার পরে শিখতে পারি না আর কি, যেহেতু সাইড ব্যাগ নিতে হবে, আমার ব্যাগ নাই। ও আর কি এখানে যে চাকরি নাই ওইখান থেকে 300 টাকা পায় প্রথম ফার্স্ট কয়দিন ডিউটি করে, কয়দিনে 300 টাকা। আমি 300 টাকা ওর কাছ থেকে কাটে নিয়ে আসি। বিয়ে করছেন না, টাকা দিতে হবে না, বৌদি জানেন না বিয়ে করলে টাকা দিতে হয়। বলতেছে দেখো আমার প্রথম মাসের ইনকাম 300 টাকা, তা তুমি এইভাবে নিয়ে যাইতেছো, আমার কাছে ভালোভাবে চাইলেও তো আমি দিতে পারি। আমি কিন্তু আপনার সাথে আমার ভালো কথা কেন, আপনারা দেখতে ইচ্ছা করেন আমার। নিয়ে যাওয়ার পর মন খারাপ করে। আর পাশে দেওয়া অন্য বান্ধবীরা বলতো আপনি কেমন বিয়ে করছেন, যে বউরি কিছু দেন না, কোনো খেয়াল করেন না, বউর প্রতি কোনো কর্তব্য নেই আপনার। আপনি যখন বিয়ে করলেন তখন আপনার বয়সটা কত ছিল? 13 বছর। 13 বছরের মতো বয়স ছিল। আপনি যখন মা হলেন, মা হওয়াটা ঠিক আমি জানি না আমি কি বলবো, তখন আপনার বয়স কত ছিল? তখন আমি আর কি মাত্র সাবালক হয়ে গেছি। 10-11 বছর বয়স। হ্যাঁ। ওকে, তারপর? ওর টাকাটা নিয়ে যাই, আমি একটা ব্যাগ কিনে আনি। ও বলতো জানো তোমার বান্ধবীরা আমার এই কথা বলে না, দেখবা যখন আমি চাকরি করা তোর দেখবা তোমার কোথায় কি লাগে আমি সব দিতে পারবো, এখন তোর আমার এই কথা বলে দেখবা তখন আর কেউ আমার কিছু বলার সাহস পাবে না। তখন ওরে আবার আমার বান্ধবীর ভিতরে একটা বান্ধবী খুবই পছন্দ করতো, যেহেতু অনেক সুন্দর একটা ছেলে ছিল, সবাই পছন্দ করতো রে। আপনার বান্ধবীরা অনেক প্রশংসা করতো। তো ওইরকম বলি একটু আবার একটু মায়া হয় যে না, আবার যে ওর হাইটটা খরচ ছিল, আবার দেখলে মন ভেঙে যেত, পুরো খাটো একটা ছেলে, এগুলো মানতেই পারি না। তারপর যাই বিয়ের মনে হয় 3 মাস হয়ে গেল, ওর একদিন আমি মারি বলছি কি খাটিতে ধাক্কা দিয়ে ফলাই দিই। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় যে ফ্যামিলি ট্যাবু থেকে শুরু করে সামাজিক নানা প্রতিবন্ধকতার শিকার, এবং এই মেয়েটি এভাবে বড় না হয়ে অন্যভাবেও হতে পারত যদি শুধুমাত্র তার বাবা এবং মায়ের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা সুস্থ সম্পর্ক হতো। আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে এই সম্পর্কটা যখন অসুস্থ হয়ে যায়, তখন একজন বাবাও তার মেয়ের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, একজন ভাই তার বোনের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং তার যে চারপাশের মানুষগুলো আছে তাদের থাবাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা ফিরে যাচ্ছি নাহিদার কাছে। হ্যাঁ, আপনি যেখান থেকে ছিলেন। তারপর একদিন ও রাতটা আমার কাছে আসতে চায়, আমি ওর খাটটিকে ফলাই দিই। আমার কাছে খালি মরতে আসিস কেন তোরা, আর কোনো জায়গা পাস না? এগুলো খাটতে তোরা মানে কয়জন বোঝা যায়? আমি ঠিকই তো, মরার কি খেলে আমার দাঁড়িয়ে আছে, আর কোনো জায়গা নাই। তো ওই কথা বললো, রাত্রে ঘর থেকে বার হয়ে যায়, রাগ হয়ে বার হয়ে গেলে কোথায় যায় জানি না। আমি আবার একটা সুতো পাইছি, অন্তটুকু এই সুযোগ করে তাড়ানো যাবে। আমি যদি আমার কাছে বলি যে ও ঘরে নাই, তাহলে তোমার আম্মা ওরে খেদা দিবে যে এত রাত মেরে রেখে কোথায় গেছো। আবার আমি ওর সাথে এরকম করতাম দেখিয়া অনেক সময় মানুষ একটু সুযোগ করে দিত, রাত্রে কেউ আমাদের রুমে থাকতো না, সবাই পুরো দুটা রুম খালি করে ফিরে দিত, অন্য জায়গায় থাকতো তারা। কিন্তু ওই রাত্রে আমি সুযোগ পাইতাম ওর সাথে আরো বেশি চিল্লাপাল্লা করা, ঝগড়া করার। তখন ও রাত্রে ঘর থেকে বাড়িয়ে বেশি দূর যায় না, বলছিল যে টয়লেটে গেছে। আমি আমার কাছে যে বলি দেখছো ওই ছেলেরা চলে গেছে, কই যেন আমার একলার ঘরে রাখিয়া। ও আম্মা আসে, ওর অনেক বকাবকি করে, এত পরিমাণ বকে, ওরও খুব রাগ হয়। তারপর সকালে যায়, আমি ওই মরার কথা বলছি যে তুই যে মর, আমার মরলে তোর কিছু আসবে না, তুই বিধবা হয়ে যাবি। বিধবা হইলে কি, আমি বিধবা হইলে কিছু হয় না। বলতেছে তাই নাকি, তাই তুই কি আমার মরতে কও? তুমি মরাই ভালো, বাইচে থাকা ভালো না, যে আমার কাছে সবগুলা খালি মরতে আসে। কথা বলে আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেহেতু আমি মরতে যাই, ঠিক আছে তোমার কাছে আমি যাব না। কিন্তু বলে না কিছু। তো একদিন সকালবেলা ও একটা চাকরি করতো, ওইখান থেকে বেতন পায়, বেতন পেলে সকালবেলা আমার ডাকে, না এটা যাবা আমার সাথে? আমি তোর সাথে আমি যাবো কই মরতে, তুই তো একলা মর, আমার ডাকিস না। সকালবেলা ঘুমাই থাকি, ও চলে যায়, কারো কিছু না বলে ও চলে যায়। ও চলে গেলে বাড়িতে চলে যায়, সোজা বাড়িতে চলে যায়। এর 2 দিন পর তখন আম্মার পিছিয়ে পিছিয়ে আবার ওরে খোঁজ করতে যায়। সেদিন যেহেতু আমার আম্মা গেছে, শাশুড়ি একটু আদর যত্ন তো করতে হবে, সেহেতু আমার আর ওর ঘরে মা নাই। ও যেহেতু এখান থেকে বেতন পেয়ে গেছে, কিছু বাজারঘাট করে, অনেক বাজারঘাট নাকি শুনছি করে। এর ভিতর কিন্তু আমাদের ওর বাড়িও নিছিল, ওর বাড়িকে আমার মাইনে নেয় নাই, যে আমার কেউ পছন্দ করে নাই। না এই মেয়েরে এখনই বিয়ে দেবো, ইট্টনিক একটা মাই আর ইট্টনিক একটা পোলা, এ আর এরকম ওর এক চাচা বকাবকি করতো। আর আমি যদি ঘর থেকে বাইরে হইতাম, ও
ও চাচা বলতো আমি যতক্ষণ বাড়ির ভিতরে থাকবো ততক্ষণ তুমি ঘর থেকে বাইরে হবে না, যাও ঘরের ভিতরে ঢুকো। তো ওই ঘরে থাকতাম, কিন্তু আমার যে ঘরে শ্বশুর ছিল সে আমার অনেক ভালো জানতো, এমনকি ভালোবাসতেও বলা যায়। বলা যায় এখন যে মনে হয় বাবা একটা পাইছি এরকম। ওই আমার আম্মা ওরে আনতে চায়, আমি ঢাকাতেই থাকি, আমার আম্মা ওরে আনতে যায়। আনতে গেলে এর ভিতরে ও যে বাজারঘাট করে, ওর যে ফুফুর কাছে মানুষ হয়েছে, যেহেতু ওই ফুফুর এখন একটা কামের মানুষ কমে গেছে, ওর প্রতি একটু রাগ আছে। তো বলতেছে ও শাশুড়ি এসেছে, শাশুড়ি খাওয়াইতেছিস, তো শাশুড়ি ভক্ত হয়ে গেছিস, এখন নিজের লোকেরা চিনিস না, বাজারঘাটও করে আনছিস, এই বলে অনেক নাকি জুতো দিয়ে পিটায় শুনছি। বলে তুই মরতে পারিস না, তুই বেঁচে থাকিস কিসের জন্য, তোর মা মরছে তুইও মর। হয়তো বা ওর ভিতরে এরকম অনুভব না কাজ করছে, আমি তো ঢাকা গেলেও শান্তি নেই, আরো তো আমি রাগ করে আছি, আমার শাশুড়ি না জানি আমার ঢাকা গেলে কি বলে এরকম কিছু ভাইটা। ও কোন দোকান থেকে বিষ কিনে আনে, বিষ কিনে না ওই পাশে ক্ষেত আছে, ক্ষেতের পাশে সে বিষ খায়। একটা লোক নাকি তাল গাছ ওঠে তাল পাড়তে, তো দেখে পুকুরের পাশে ধানের ভিতর কি জানি লাফায়, তো সেভাবে কি মানে মাছ উঠছে, মাছ লাফায়, সে ওই তাল গাছের নামাইয়া দৌড়িয়া যায় মাছ ধরতে বড় একটা জাল নিয়ে। তো জাল নিয়ে দেখে কি ছটফট করতেছে, ওই জঙ্গলের ভিতর লাফাইতেছে ধানের ভিতর, চিৎকার করে, চিৎকার করে ওরে ডাকে, সবাই ডাকে, সবাই যায়। আমার আম্মা কিন্তু ওদের বাড়ি আছে, ওদের বাড়ি আসছে যেহেতু সেহেতু আমার আম্মাও ভাইসে যায়, ওরে হাসপাতালে নিয়ে কিন্তু মারা যায়। মারা যায় এর ভিতর আমার ফোন করে জানা, আমার আরেকটা, এটা আমার বড় চাচার ছেলে, সে স্বাস্থ্য ভাইরে বলে আমার দেশে নিয়ে যাইতে, যে দেশে ও তো বাইসে থাকতেও পারে। আর আমার সবাই ভাবতেছে কি আমার যদি বলে যে ও মারা গেছে তাহলে মানে আমি কান্নাকাটি করবো, এই জন্য আমার কেউ বলে না। আর আমি তো মনে মনে সবসময় চাই ও মরুক, ও যদি না মানে তাহলে আমার কাছে আসতেই হবে, ও যে জায়গায় থাকুক আমার মান নিয়ে আসবে। তো যাই, কেউ বলে কি ও মারা গেছে, তো ও মারা গেছে তখন মনে মনে খুশি হয়ে থাক, মারা গেছে বেঁচে গেছে। আবার কেউ বলে কি না মারা যায় না রে বেঁচে আছে, যে আর কি ভাবে যে মারা গেলে শুনলে আমি কান্নাকাটি করবো, সে বলে যে না মারা যায় না বেঁচে আছে। পরে আমার বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিতে নিতে মারা যায়, ওই যে পোস্ট ম্যাডাম না কি করে না পোস্টমর্টেম। তো ওইটা করলে আমার আম্মা ভাবে ওইটা যেহেতু করছে, তো আমি দেখে ভয়টা এবার পাই কিনা ওরে দেখা আমার আম্মা বলে কি না নিতে হবে না, এর ভিতরে পুলিশ আসে, পুলিশ এসে আমার আম্মারে নিয়ে যায়। আপনার আম্মাকে ধরে? হ্যাঁ। আপনার আম্মা তখন ফরিদপুরে ছিলেন? হ্যাঁ, যেহেতু ওরে আনতে গেছিল আমার আম্মা, আর ওর ফুফু বলছে এই মহিলা এসে আমার ভাইয়ের বেটারে মেরে ফেলছে, জোর জবরদস্তি করে তার মেয়ে আমার ভাইগনার ঘাড়ে উঠে দিয়েছে, ওকে মেরে ফেলছে। তো এই কথা বললে আমার আম্মার পুলিশে নিয়ে যায়, ওইখানে 2 দিন থাকতো। তো আমার আম্মা আবার আমার ওই শ্বশুর কি করছিল, দেশ বাড়ি তো বড় ঘর উঠাইতে চায় সবাই, বড় ঘর উঠাইতে আমার আম্মার কাছে টাকা চাইছিল, মানে 50,000 কি 1 লাখ টাকা এরকম চাইছিল। আমার আম্মা বলছিল ঠিক আছে বিয়ে দিলেও তো দিতে হইতো, ঠিক আছে আমি দিব টাকা। তো এটাও বলে যেভাবে পারি দিয়ে দেবো, লাগে ওর বাপ আছে না, যে তোমার বাপের আমার বাপের পর আমার খেয়ে রাগ নাই, লাগে ওর বাপের বাড়ি জায়গা বেঁচে নি আপনার টাকা দেবো। এর ভিতর তো ও মারা যায়, ও মারা গেলে তারপরে আমার আম্মা কি করে লাভের উপর টাকা না, ওই এলাকার বড় বড় চেয়ারম্যান মেম্বার মনে হয় বলে যদি আপনি আমাদের টাকা দেন তাহলে আপনার এখান থেকে চালান করবেন, আর যদি আমাদের যদি কিছু টাকা দিতে পারেন তাহলে সমস্যা নাই, টাকা না দিলে কিন্তু আপনার এখান থেকে চালান করে দিবে। আর এখান থেকে চালান করে দেওয়া মানে বুঝেন আপনি একটা মহিলা মানুষ কি হবে আপনার। আমার আম্মা আবার থানা জেল হাজত এইসব হিসাবে খুব ভালো বোঝে। তো আর আমার আম্মা টাকা এনে দেয়, তো ওই যে আমার স্বাস্থ্য ভাই আমাকে ঢাকা থেকে নিয়ে বাড়িতে যায়, ওর কাছে টাকা দিয়ে দেয়। তো টাকা দিয়ে গেলে ফেরিতে উঠি, ফেরির থেকে আমি গাড়িতে নেমে গাড়ি ভুলে যাই যে কোন গাড়িতে ছিলাম, কোন গাড়িতে উঠবো এখন ভুলে যাই। এক পর্যায়ে ওই গাড়ির নাম দেখে উঠে। আমি আবার পড়াশোনা করছি কি স্কুলে যা পড়ছি তা না, ওইখানে আর কি বাচ্চাদের যারা রাস্তাঘাটে থাকে এরকম একটা সিস্টেম আছে যে রাস্তাঘাটে থাকে, ওরা যদি পড়তে চায় পড়তে পারবে। কোন ক্লাস পর্যন্ত? ওইখানকার শুনছি নাকি 4-5 পর্যন্ত এরকম, ওইটুকুই পড়াশোনা? হ্যাঁ অতটুকু আমার পড়াশোনা। তো আমি ওই গাড়িতে লেখা দেখে উঠছি, গাড়িতে ওঠার পরে বলতেছে আমার শাশুড়ি ভাই কই গেছিলাম, কি গাড়ি থেকে নামছি, আমি গাড়ি ভুলে গেছি এই জন্য হারাই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তো ফের থেকে নামি গাড়ি। এটা কি আপনি ফরিদপুরে যাচ্ছেন নাকি? যাইতেছি ফরিদপুরে যাওয়ার কথা। ওকে, তারপর? যাওয়ার পরে ওইখানে কি করে আমার ওই ভাই আমার সঠিক পথে না নিয়ে বাগানের ভিতর নিয়ে যায়। কোন ভাই ছিল এটা? এটা আমার স্বাস্থ্য বড় ভাই, সেই ভাই সেই এক কাজ আমার সাথে করতে চায়। বাগানের ভিতর নিয়ে গেলাম, বলি ভাই এই রাত্রেবেলায় কুটকুটা অন্ধকার, এটা কই যাইতেছেন? এটা রাস্তা, আসলে এটা রাস্তা না, ওইটা একটা জঙ্গল। তো ওইখানে অনেক কবরস্থান থাকে, তো আমি জানি দেখি যে সাদা কাপড় পরা কোন একটা লোক দাঁড়ায় আছে ওইখানে, আমি ভয়ে চিৎকার করতে চাই, আর আমার ভাই মুখ This track was downloaded from FusionBD.com. চেপে ধরে, বলে চিৎকার করো না মানুষ খারাপ বলবে। তারাও যাইতেছে, দাঁড়াই যে পথ সামনে এসে পড়ছে, কিন্তু আমি দেখতেছি ওই সাদা কাপড় মহিলাটা আমার সাথে সাথে যাইতেছে। আমার ভাই আমার জোর করে এখানে বসায়, তার কোলের উপর বসে, আমার শরীরে হাত দেয়, তারপর ওইখান থেকে আসছে। ওইখানে আমি যখন দেখি যে নাম মানতেছি না, আসলে আমি ভয় পাইতেছি, তখন আমার ভাই ওইখান থেকে আমার নিয়ে চলে আসে, না হয়তো আসলে ভয় পাইতেছি। আর আমি তো বলি ভাই ওই সাদা কাপড় মহিলা কিন্তু আমার দিকে আসতেছে, ভাই আমারই কিন্তু সরবে,
এই বলি পরে ভাই আমার ঠিক কথা আবার সেই বাগান নিয়ে আমি কিন্তু আমার ওদিকে নিয়েছিলেন আমি পথ ভুলে গেছি, পথ ভুলে তোমার ওই বাগানের ভিতরে নিয়ে গেছি। তো ওইটা নিয়ে এসে তার এক বোনের বাসা আমার নিয়ে রাখে। তো ওইখানকার মানুষ সবাই বলে আল্লাহ এতটুকু মেয়ের স্বামী মারা গেছে, সবাই আমার বলতেছে আল্লাহ মেয়ের বয়স বা কতদিন, এরকম সবাই বলে। তখন আপনার 12 বছর বয়স। হ্যাঁ, তো সবাই যায়, কেউ বলে মারা গেছে, কেউ বলে মারা যায় না। ওই যে ভাবে যে মারা গেছে শুনলে কান্নাকাটি করবো, সে বলে যে না মারা যায় না। আর যে ভাবে যে না ও মেয়ে দিয়ে হাসি খুশি খেলতেছে, আমি আবার এবার খেলাইতেছি বাড়িতে যাই আমি, তার ছোট ছোট ছেলে মেয়ে আছে ওদের সাথে খেলতে, সেই কুতকুত খেলতে গেছি, বসি খেলতেছি। আর সবাই পাশে তো বলতেছে কার স্বামী মারা গেছে, সবাই দেখতে আসে কার স্বামী মারা গেছে, মেয়েটা নাকি ছোট, তো ওই মেয়ে নাকি আবার স্বামী মারা গেছে। সবাই দেখে আমি খেলতেছি, গ্রামের মানুষ তো একটু খারাপ বলে আল্লাহ মেয়ে স্বামী মারা গেছে, আর মেয়ে খেলতেছে। তখন আমি বলি কে কয় আমার স্বামী মারা গেছে? পরে বলে ও না 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 তোমার কথা বলি না, কি সে ভাবছে কেমন এখন কান্নাকাটি করবো। তো ওইখান থেকে আমি চলে আসি, যে ওইখান থেকে আমার নিয়ে যায়, আর ওদের বাড়ি আমার নেয় না, ওইখান থেকে আবার সরাসরি আমার ঢাকা নিয়ে চলে আসে। যেহেতু ওইখানে ওই মাটি টাটি দেওয়া হয়ে যায়, ওইখান জন্য আর আমার ওইখানে নেয় না। তো ওইখানে নিয়ে আর আমার আম্মা যেহেতু থানায় আছে, এখন আমি গেলেও একটা কোন বিপদে পড়ে যেতে পারি, এই জন্য আমার আম্মার আমার ওইখানে নেয় না, বলে যে না ওরে ঢাকা নিয়ে যাও, এখানে আমি একটা বিপদ আছে, আবার ও যদি আসে তাহলে তো আরো বড় বিপদ হয়ে যাবে। সবাই জানতেছে ও ঢাকাই থাক, কেউ জানি বুঝতে না পারে তো বাড়িতে। আবার আমার ওইখান থেকে উন্নয় যে ভালো করে আর কি যাও টুকটাক মানুষ চিনতো, তারা যাতে না চিনে উন্নয় যে ভালো করে পেঁচা পোচায় ঢাকি আর কি বোরকা পরে যেভাবে ওইভাবে নিয়ে গেছে উন্নয় যে মুখ বেঁধে। তো মুখ বেঁধে আমার ওইখান থেকে ঢাকা নিয়ে আসে। ঢাকা আনার পর আমার বান্ধবীরা, আমি আবার তালিমে যেতাম, ওইখানে তালিম করা হয়তো। তো তালিমে যেতে আমার বান্ধবীরা বলে জানিস তোর হাজবেন্ড না মারা গেছে। মারা গেছে কেন? মনে মনে তো আমি মহা খুশি, মারা গেছে বেঁচে গেছি, কিন্তু এখন ওদের তো একটু শোনাইতে হবে, মন খারাপ করতে হবে। তো মন খারাপ করি আমি, যা মিথ্যা কথা করছি লেগে মারা গেছে। ওই যে তালিমের কর সে বলতেছে ও কিন্তু মারা গেছে। তখন আমি একটু কেমন যেন এখন আমার ভিতরে একটু যে মনে মনে খুশি ছিল, খুশিটা এখন আর নাই। এখন সত্যি চোখ থেকে একটু পানি বার হয়ে গেছে। এটা তো ওদের দেখানোর জন্য চোখ থেকে পানি বার হয়েছে তা না, এবারে আসলে চোখ থেকে পানি বার হয়েছে। তো এখন আমার ওরা বুঝাইতে যে তা কান্না করিস না, মানুষের জন্য তো কত কিছু হয়। আমি না রে কান্দি না, ও মারা গেছে দেখ ভালো হয়েছে এই বলে চলে আসি। আমি আবার নাক ফুল আগেই খুলে ফেলি। তো আমার চাচি বলে কি এমনই মেয়ের কপাল যে বিয়ের পর স্বামী মারা গেছে নাক ফুলটা তো খুলবে, নাক ফুল আগেই খুলে বসে আছে, নাক ফুল খুলে রাখছে, অত বড় নাক ফুল কে পরে। ওই আমার যে বাড়িতে নিয়ে ওই মুহূর্তে আবার আমার বিয়ে ঠিক করে ফেলে। ওদিকে ও মারা গেছে, এদিকে আমার বিয়ে ঠিক করে ফেলছে। ঠিক করে এটা আমার এই চাস্তো ভাই ঠিক করে। আমার আম্মা ওইখান থেকে সারা পেলে ওইখান থেকে এসে বিয়ে দিয়ে ছেলে নিয়ে ঢাকা চলে আসবে। আচ্ছা, আপনার আম্মা তখন জেলে? ওই যে ওদের টাকা পয়সা দিয়ে তারপর আমার আম্মা ছাড়া আসে, এখানে ছেলে কতদিন জেলে ছিল? মনে 2 দিন ছিল, টাকা পয়সার বিনিময় আর কি সে চলে আসতে পারে। ওকে। চলে আসার পরে ছেলে দেখা হয়ে যায়। ছেলের দাবি কি বিদেশ পাঠাতে হবে ছেলের। সে ছেলের কাছে আমি কিছু না, আমি একটু অনেক একটা মেয়ে ওই ছেলের কাছে পাশে দাঁড়াইলে ছেলের বয়স আছে দেখা যায়। তো আমার ছেলে ভালো লাগে না, তোরা কেমন ছেলে দেখা যায়, গ্রামের ছেলে ভালো লাগতেছে না। তো ওইখানে গেছি, ওইখান থেকে আমার মা ঠিক বিয়ে এখনই বিয়ে হয়ে যাবে, এই মুহূর্তে বিয়ে হয়ে যাবে। তো সবাই একটু বলতেছে কি যে মাত্র মেয়েটার স্বামীটা মারা গেছে, এর ভিতরে মেয়েটা বিয়ে দিয়ে দেবা। এটা কয়দিনের মধ্যে ঘটনা? এটা মানে আমার 2 দিন ওইখানে থাকে, আমি ওই দিন প্রায় 5 দিনের পর। মানে আপনার প্রথম হাজবেন্ড যে সে মারা যাওয়ার 5 দিনের মধ্যে ঘটনা হচ্ছে এটা? হ্যাঁ, আবার এর ভিতরে ওই বাড়িতে থাকা অবস্থা আমার বিয়ে ঠিক করে ফেলে। মরা বাড়ির শোক না কাটতে বিয়ে বাড়ির চিন্তা ভাবনা। আর কি ও তো মারা গেছে আরেক বাড়ি, আমাদের বাড়িতে যাইতো এখান থেকে আরো 2 ঘন্টা সময় লাগবে ওদের বাড়ি যাইতে। ওকে, তারপর? তো ছেলের দাবি ছেলের বাইরে পাঠাইতে হবে। হুম। তো আমার আম্মা রাজি হয়, ঠিক আছে এখন তার পাঠাবো না, যখন পাঠানোর সময় হবে তখন পাঠাবো, যেইভাবে পারি পাঠাবো না। ঠিক আছে, এখন মেয়ে যখন একটা রাক্ষসী জন্ম দিছি তখন তো যে যা বলবে তা শুনতেই হবে। এইভাবে বলতো আপনাকে? ওই বিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমি বলি কি ভাইয়া আমার এনে বিয়ে দিও না, আবারও তোমরা আমার কষ্টটাই নিয়ে আনতেছো তোমরা। তখন আর বিয়ে হয় না। ওই ছেলের মা জানতে পারে যে মেয়ের স্বামী মারা গেছে মাত্র 5 দিন আগে, এই মেয়ের সাথে আবার আমার ছেলে বিয়ে দেবো, গ্রামের মানুষ তো। তখন তারা রাজি হয় না যে না বিয়ে দেবো না, ছেলেও রাজি না, ওকে, আমার পছন্দ করে না ছেলে, এই জন্য রাজি না। ওইখান থেকে বাইসে যাই ঢাকা আসে, এইখানে তার 1 মাস পরে আমার বিয়ে হয়ে যায়। আবার 1 মাস পরে বিয়ে? 1 মাস পরে বিয়ে হয়ে যায়। কিভাবে হলো? আমি যে এখানে আছি, যেহেতু আমার ওই এলাকার সবাই একটা ভালো মেয়ে হিসাবে জানতো, সেহেতু সবাই কম বেশি আসতো, যদি একটা ভালো ছেলে পায় এরকম খোঁজ খবর পাইলে আর কি সবাই আসতো যে তোমার আমার মেয়ে, তোমার মেয়েটার আমার অমকের লগে দেবা নাকি, মেয়েটা তো ভালো, আমরা ছোট থেকে বন্ধু দেখতেছি ভালো। মনে মনে বলি আমারে তোমরা ভালো বলো, যদি সব জানতা তারা ভালো বলতা। তো আপনার এটা ফিল হতো আপনার নিজের সম্পর্কে যে আপনি ভালো না? হ্যাঁ, এখনো
তো হয় ভাবেন, যদি প্রিয় সব- শ্রোতা, দেখুন, যে মানুষটার নিজের জীবনে কোনো দোষ নেই, সেই মানুষটা সমাজের কাছ থেকে একটা এথিক্স নিয়ে বড় হচ্ছে যে ওর আসলে সবকিছু শেষ হয়ে গেছে। পারিবারিক ভাবে ও যৌন নির্যাতনের শিকার হয়েছে, সমাজের কোনো মানুষের কাছ থেকেও ভালো কোনো ব্যবহার পায়নি, ইভেন যে মানুষটাকেও ভালোবেসেছিল বাবুল, তার কাছ থেকেও না শেষ পর্যন্ত। এবং ওর তো নিজের কোনো অপরাধ নেই, ও চারপাশের অপরাধের দ্বারা আক্রান্ত, এবং ওর ধারণা জন্মে গেছে ও ভালো না, ও সমাজের কাছে খারাপ হয়ে গেছে। কারণ সমাজ কোনো না কোনো ভাবেই ওর মধ্যে একটা বীজ বপন করে দিয়েছে যে ভালো মানুষ মানে হচ্ছে তাদের জীবনে এসব হয় না, তার সেটা তার অপরাধের কারণে হোক বা অন্যের কোনো অপরাধের কারণে হোক। এবং একই সাথে এটাও আপনাকে বলতে চাই, 12 বছরের একটা কিশোরী নাহিদা, তার জীবনে কতগুলো অধ্যায়, দুটো বিয়ে, একটি মরা বাচ্চা জন্ম দেয়া, এবং একই সাথে কতগুলো সেক্সুয়াল ভায়োলেন্স, নিজের বাবা থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, পরিবারের যে মানুষটিকে লাভ করেছে সে মানুষটি থেকে শুরু করে চারপাশের মানুষজন, তারা প্রত্যেকেই হায়না হয়ে ওর জীবনে এসেছে, এবং কেউই তাকে একটুক্ষণের জন্যও কোনো ছাড় দেয়নি। আমাদের বিরতির ঘন্টা বেজে গেল। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিন্তু সাথেই থাকবেন। জীবন নাটকের চেয়েও নাটকীয়, চরম বাস্তবতার গল্প, যা কল্পনাকেও হার মানায়। জীবনের প্রতিটি ক্ষত এক একটা গল্প, আর প্রতিটি গল্প এক একটা শিক্ষা। সবাই তোমার গল্প বুঝবে না, কারণ তারা তোমার যাত্রায় ছিল না। হ্যাঁ, তারপর তারপর আমার কাছে একটা মহিলা আসে চাকরির জন্য, তখন আমার দেখে তার ভাল লাগে যে তার খোঁজেও তো একটা ছেলে আছে, এই ছেলের সাথে বিয়ে দিবে। তখন আমার বলে আবার ওই মহিলার উপর জিত হয়, দূর আমার দেখতে আসে তার আমার কেমন যে কিছু হইতে না, খালি বিয়ে আসে আর কোনো কিছু না। বিয়ে জিনিসটা কি কি আছে বিয়ের ভিতর, কিছু নাই। কিছুদিন পরে আমার দেখতে আসে, সে আমার দেখে বলতেছে আয় হায় আমার বৌমা একটু অনেক একটা মেয়ে, এতটুকু আমার বৌমা। সে আইসি আমার বৌমা বলা শুরু করছে। আমার জিত হয়, পান থাকে, আমার আম্মা আমার পান আনতে দেয়, পান ধরে তার মুখ বাসায় ভিক্ষা মারি। তোমার আম্মা আমার বকে আর কি, মারতে ওঠে তো বলতেছে থাক থাক বিয়ে মাইরেন না, ছোট মানুষ তো বুঝে না। আমার আম্মা কিন্তু বলছে বিয়ে হয়েছে, কারণ তারা ভাবতেছে এতটুকু মেয়ে তার কবেই বা বিয়ে হয়েছে, কবেই বা কি। তারা কিন্তু জানে না যে আমার বড় হওয়ার পর বিয়ে হয়েছে, জানে যে সেই ছোট থাকতে আমার বিয়ে হয়েছে মনে হয়, কারণ এতটুকু মেয়ে দেখতে তার কি বা বিয়ে হয়েছে। আরে ও কবে বিয়ে হয়েছিল ওটা বাদ দেন, বিয়ে আমি আমার ছেলের জন্য আপনার মেরে নেবো। তখন ওই আসে এরা দেখতে, এটা আমার ভাল লাগে যে না ভালোই লাগতেছে। সবাই বলে যে তোর ভাল লাগে, আমি কি ভাল লাগে, তা তুই রাজি? তো আমি বলি খালি তোমরা সবাই বিয়ে দেওয়ার নিজের জন্য ব্যস্ত হয়ে গেছো, এখানে রাজি থাকলেও আমি কি আর না থাকলেও আমার কি, এনে তো আমার কোনো মতামত নেই। রাইট। পরে বলতেছে ঠিকই তো, তুই মতামত দিয়ে কি হবে, তুই মেয়ে মানুষ, তোর মতামত দিয়ে তোর কোনো লাভ আছে? তো বিয়ের কথা বললাম কি আবার আমার কাছে জিজ্ঞেস করো, কারণ যদি মনে করো ভালো তো দিবা, না দিলে তো আমি আরো হ্যাপি। ও আমার আম্মা পাশে দেয়া সবাই যখন আমার পাশে না, ও চুট্টামি করবা, বিয়ে না করবা না, এই কথাটা বলে আম্মা। তবে আর কোনো কথা বলি না, চুপ করে থাকি। তারপর বিয়ে হয়। বিয়ে হতে কি আমার বিয়েতে নিয়ে যায় নাই, শুধু বাসা থেকে একটা সাদা কাগজে সই নিয়ে গেছে, আর কিছু। এখন বিয়ে কি না কি বুঝি না আর কি। সবাই বলে আমার যদি কাজ অফিসে নিয়ে যায় তাহলে তাদের জেল হয় আর কি, কেস কি বলে ছোট বাচ্চা বিয়ে হয়ে গেলে তাদের কোনো সমস্যা হতে পারে। আমরা যদি এই কাজে সবকিছু দেখে যদি বিয়ে না দেয়, শুধু একটা সাদা কাগজে আমার বলে এই জায়গায় একটা সই করে দাও, তা আমি ওই সাদা একটা কাগজে শুধু সই করে দিচ্ছি, কাগজে কিচ্ছু লেখা নেই, এই পিট উটপুট কোনো জায়গায় কিছু লেখা নেই, শুধু একটা সাদা কাগজ, ছোট্ট একটা কাগজ পিস আমার কাছে নিয়ে আসে, আমি একটা সই করে দিই, এর ভিতর শুনি বিয়ে হয়ে গেছে। মানে আপনি থাকলেন আপনার বাড়িতে? হ্যাঁ, আমি আমার বাসায় গেছি, তারা সবাই কাজে অফিসে, খালি আমার কাছ থেকে ওই একটা ছোট্ট একটা কাগজ একটা সই নিয়ে গেছে, এতটুকুই। এটুকুই হলো বিয়ে আপনার? এই বলে তারা বিয়ে হয়ে গেছে। না আমার কাছে লাগে যে এটা কেমন বিয়ে। ওই বিয়ের সময় তো দেখছি যে না সবাই কাজে একটা পাশে ছিল, এরকম। আর এটা তো কিছু না। আচ্ছা, ওই বিয়েটার সময় তো আপনার বয়স অনেক কম ছিল, তো এই সময়টাতে কাজী কিভাবে আপনার বিয়েটা দিল? প্রথমটা হয়েছিল বাসায় হুজুরে ক্যান্সেল, কোনো কাজী অফিস বা কোনো কাউকে আনেনি? বাসায় একটা হুজুরে কোনো ক্যান্সেল। রেজিস্ট্রি হয়নি বিয়ে প্রথম দিন? বিয়েতে এবার হচ্ছে কি দেখছি মোটা একটা খাতা নিয়ে আসছিল, ওটা আমার নাম লিখতে হয়েছে। হ্যাঁ, ওটা তো রেজিস্ট্রি। তো ওই রেজিস্ট্রিটা কি ওই হুজুরি করেছিল? হ্যাঁ, এটা আমি ভাবি আর কি যে কাজী। উনি কখনোই বয়স নিয়ে কোনো প্রশ্ন না, করেননি? সে মনে কিছু করে না, সেও আমারে দেখে নাই গেছে। ওই আমি এই পাশের রুমে রয়েছি, সে ওই পাশের রুমে রয়েছে। আপনার বয়স টয়স কিছু জিজ্ঞেস করেছিল? না, কিছু আমাকে জিজ্ঞেস করেনি। আমার সাথে সে হুজুর কোনো কথাই বলে নাই টোটালি। আপনাকে দেখেই নি? না আপনার তো ছবি লাগে, ছবি টবি কিছু না, নিয়েছিল? কিছু নাই। ছবিও নেয়নি? না। ও, তো ওকে, তারপর? সবাই হঠাৎ করে বলে যে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। তো তারে আমাদের বাসায় নিয়ে আসে, সে এখন নাকি সেও আমার সাথে আবার থাকা ধরবে। উনি কি আপনাকে ফার্স্ট বিয়ে করেছিল নাকি এর আগে ওনার একটা বিয়ে ছিল? ওনার এই প্রথমে ফার্স্ট বিয়ে, ফার্স্ট বিয়ে। আচ্ছা, উনি কি করতো? গার্মেন্টসে চাকরি করতো। আচ্ছা, যে বিয়ে হয়ে গেছে এখন সে আসে, সে আইসে দেখি সেই আমি যে রুমে ঘুমাইতাম সেই রুমে তারে ঢুকাইতেছে।
তার এই রুমে ঢুকাই কেন, কয় তোমার বিয়ে হয়ে গেছে না, তার এই রুমে দেবে না, দিবে কোন রুমে? তখন ওই রুমে যায়, ওই যে তার সাথে আবার সেই একই। আমি বলি আপনাদের কি খাই তার কোনো কাজ নেই? বলে কেন, তুমি তো আপনার সবাই এইগুলো কি করেন? কইতেছে এই তো, কয় স্বামী স্ত্রী। তা আর কোনো কথা বলি না। আমি কো স্বামী স্ত্রী, তাহলে তো আমি স্ত্রী হয়ে গেছে, আপনি স্বামী না? কয় হ্যাঁ। কয় আচ্ছা ঠিক আছে। ওইখান থেকে যায়, সে থাকে না, সে সপ্তাহে একদিন আসে আমাদের বাসায়, আর ওদিকেই থাকে, তাদের বাড়ি থাকে আর কি। আমার উঠায় নেওয়া হয় নাই। এর ভিতর আমার ও একদিন ওই বাড়ি যাই আমি, আমার শাশুড়ি অসুস্থ থাকে, আমার শাশুড়ি দেখতে যাই, ওই হয়ে গেছে উঠানো। আমার কি দেয়, শুধু বিয়ের ভিতর একটা কাপড় দেয়, ওই যে একটা কাপড়, একটা সাবান, একটা তেল, এরকম এই দেয়, আর কিছু না। একটা কাপড়, একটা সাবান, একটা তেল, হ্যাঁ, এই হলো আপনার বিয়ের উপহার। এই হলো বিয়ের। আর প্রিয় শ্রোতা, ঘটে না তাদের কাছে আসলেই অবিশ্বাস্য, কিন্তু যারা ঘটছে, যাদের হয়তো অনেক বোন আজকে এই নাহিদাকে শুনে নীরবে চোখের পানি ফেলছেন, এই নাহিদার মধ্য দিয়ে নিজেকে খুঁজে পাচ্ছেন, আমরা এটা বিশ্বাস করি, কারণ ফেসবুকের অনেক কমেন্টসে আমরা এরকম পড়ছি। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং খেয়াল রাখবেন যে পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আমরা নাহিদার কাছে আবারও ফিরে যাব, তবে তার আগে যে কথাগুলো বলছিলাম সেটার একটা পরিসংখ্যানিক একটা প্রমাণ আপনাদের কাছে হাজির করতে চাই। বাংলাদেশে এই যে শিশুদের উপরে যে নির্যাতন হয়, যৌন নির্যাতন, নারীদের উপরে যে যৌন নির্যাতন হয়, সেটার একটা পরিসংখ্যানিক একটা প্রতিবেদন আমরা কিছুদিন আগে সরকারের তরফ থেকে প্রকাশ করতে দেখেছি, এবং এর যে প্রভাব বিশ্বব্যাপী সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তার উপর একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছে শাকিল। চলুন আমরা নাহিদার কাছে যাবার আগে অনুষ্ঠানের এই ফাঁকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি একটু শুনি। হ্যালো 8920 92তম পর্বের বিষয় হল নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন এবং তা প্রতিরোধে সচেতনতা তৈরি। আমাদের আজকের অতিথি নাহিদা পরিবারের ঘনিষ্ঠদের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হয়েছে, আর এই কষ্ট মুখ বুজে সহ্য করেছে নাহিদা। ঘরে মা ছিল না, তাই নিজেকে যৌন নিপীড়নকারী বাবা, ভাই ও প্রতিবেশীর কাছ থেকে রক্ষা করতে পারেননি। নাহিদার বাবা ও ভাইকে পাওয়া যায়নি, তবে পেয়েছিলাম মাকে। তিনি যা বললেন, এটা কষ্ট করলে নাই, আর আগেও খুব রেজাল্ট আসছিল। আমি তো চাকরি করতাম, হাসি আসতাম বাসায়, কোনো বাবার কাছে চলে এসি, তখন ওর আব্বা 3 ভাইজন নিয়ে গেছিল। পরে 1 মাস মনে হয় আসছিল, পরে আমি যাই আবার ওকে নিয়ে চলে এসি। মানুষ ঠিকতে পারতো, ভালো হতো, তাহলে তো মানুষ কোনোদিন এই 2-3 পোলা মাথা নিচু করে এখন আসছে না। তো যেহেতু কম করি নাই, চেষ্টাও করছি, পারি নাই। নাহিদার জীবনে যা ঘটে গেছে তার সবটুকু জানেন না এই মা। জানলেও এই জঘন্য ঘটনা বলার মতো নয়। নাহিদার পরিবারের মতো শুধুই নিম্ন পরিবারগুলো নয়, সমাজের সকল স্তরে নারী ও শিশুদের উপর এই নিপীড়ন ছড়িয়ে আছে। যৌন নির্যাতনের সবচেয়ে বড় শিকার অপরিণত বয়সের শিশুরা। কেবলমাত্র শারীরিক আঘাতই যৌন নিপীড়ন নয়, বরং যৌন তৃপ্তির জন্য শিশুর শরীরের কোনো অংশ উন্মোচন, পর্নোগ্রাফি দেখানো, পোশাক পরিবর্তনের সময় শিশুকে পর্যবেক্ষণ, শিশুর দেহে জেনিটাল অংশে হাত ও মুখ দেয়া, যৌন সঙ্গম ইত্যাদি যৌন নির্যাতনের পর্যায়ে পড়ে, যা শিশুর সুষ্ঠু বিকাশে খুবই ক্ষতিকর। খুব ছোটবেলায় বয়স্ক চাচার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন জয়, যা আজও তাকে আতঙ্কিত করে। ক্লাস 5-এ যখন আমি পড়ি, তখন আমার চাচার মাধ্যমে আমি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছিলাম। এই জিনিসটা আমার মাথার মধ্যে আসে বারবার যে এরকম হয়েছে আমার জীবনে। এর কারণে আমি সবকিছুতে একটা চিন্তা ভাবনার মধ্যে থাকি, যার কারণে আমার শারীরিক ভাবে অনেক আঘাত প্রাপ্ত আছি আমি। শুধু পুরুষ নয়, নারীদের দ্বারাও ছেলে শিশুরা যৌন হয়রানির শিকার হন। 12 বছর বয়সে মামি কর্তৃক জোরপূর্বক যৌন নিপীড়নের শিকার হয়েছিল রানা। একদিন আমি আমার মামার বাড়িতে যাই, তখন আমার মামা বিদেশ থাকে, শুতে যাই পাশের রুমটাতে। আমার মামি এসে আমার সাথে জোরাজোরি করে, এবং আমি তখন ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার সাথে এরকম জোরাজোরি করে। নাহিদা জয় কিংবা রানা নয়, এই সমাজের হাজারো শিশু প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হচ্ছে, যার পরিসংখ্যান ভয়াবহ। বাংলাদেশে শিশুদের যৌন নির্যাতন রোধে কাজ করে এমন সংগঠনগুলোর মধ্যে অন্যতম হল ব্রেকিং দ্য সাইলেন্স। সেখানকার পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম জানালেন, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রথম গবেষণায় দেখা যায় 92% শিশু তার পরিচিত জনদের দ্বারা পরিচিত পরিমণ্ডলের যৌন নির্যাতনের শিকার হয়। মুখের কথা, চাহনি, জড়িয়ে ধরা, চুমু দেয়া, বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের পর্যায়ে শিশুরা প্রায় 100% তারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, সেটি তাদের বক্তব্য থেকে বের হয়ে আসে। শিশুরা এই ধরনের যৌন নির্যাতনের প্রভাবে অনেক সময় তারা চুপচাপ হয়ে যায়, অস্বাভাবিক মাত্রায় জেদ করে, পড়ালেখার বাদ দিয়ে অন্যমনস্ক হয়ে থাকে, নিজের উপরে নির্যাতন
নির্যাতন করতে থাকে, ফিজিক্যালি তাদেরকে আঘাত করে। সামগ্রিকভাবে সচেতনতা তৈরি করার জন্য সকল শ্রেণীর মধ্যে মিডিয়ার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেডিও এবিসি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছে। তারা যত বেশি আলোচনা করবে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে। এই যৌন নির্যাতন প্রতিরোধের জন্য প্রতিটি বাবা মা, পরিবারের সদস্য একত্রিত হয়ে ভূমিকা রাখবে, তখন একটি সামাজিক আন্দোলন আসলে তৈরি হবে। তখনই সম্ভব শিশুদেরকে এই ধরনের যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করা। উন্নত বিশ্বেও শিশু যৌন হয়রানির ঘটনা অনেক। ব্রিটিশ পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে দৈনিক 60টিরও বেশি শিশু যৌন হয়রানির শিকার হয়। ইউরোপে নারী নির্যাতনের ঘটনার সংখ্যাও কম নয়। 2010 সালে ইউরোপীয় ইউনিয়নের করা এক জরিপে বলা হয়, ইউরোপে প্রতি 4 জন নারীর মধ্যে 1 জন নারী নির্যাতনের শিকার হন। আর সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশে প্রথমবারের মতো নারী নির্যাতন নিয়ে জাতীয় পর্যায়ে যে জরিপ চালিয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে 87% নারী ঘরেই বেশি নির্যাতিত, যার মধ্যে 36.5% নারী যৌন নির্যাতনের শিকার। আর 10 থেকে 14 বছরের নারী শিশুরা 40.8% যৌন হয়রানির শিকার হন। এই যৌন নিপীড়ন দূরীকরণে করণীয় সম্পর্কে আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক লীনা গোস্বামী বললেন, নাহিদা হয়তো খুব সাহস করে এগিয়ে এসছে এবিসি রেডিওতে বলতে, কিন্তু অনেকেই নিজের আত্মীয়দের দ্বারা যদি যৌন নির্যাতনের শিকার হয় তাহলে একেবারেই বলে না। যে কোনো বয়সের মেয়েরা এটা বলার সাহস থাকতে হবে, এবং পাশাপাশি মাদেরকে খুব বেশি সচেতন হতে হয় এই জায়গাগুলোতে। এই জায়গাটাতে আমাদের মেসেজ হচ্ছে একটাই, যে আমরা যেন যে কোনো ধরনের যৌন হয়রানির বিষয়ে কথা বলা শিখবো, প্রতিবাদ করা শিখবো, এবং চাইবো যে এই ধরনের যৌন নির্যাতনকারীদের যেন শাস্তি হোক। খুবই একটা পজিটিভ দিক যে হ্যালো 8920 এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শোনেন, শুধু তারা না, তারা আবার অন্যদেরকে অনুষ্ঠানটি শুনতে উদ্বুদ্ধ করেন। তাহলে একটা সময় দেখা যাবে যে বড় একটা জনগোষ্ঠী বিষয়টাতে সচেতন হয়েছে। আইন রয়েছে, তবে বিচার চাইবার লোক দুষ্কর। 2003 সালে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারী ও শিশুদের যৌন নির্যাতনকারীর শাস্তি 3 থেকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। তবে আমরা জানি, লজ্জা ও সম্মানের ভয়ে কখনোই একজন নারী কিংবা শিশু আইনের দ্বারস্থ হন না। একমাত্র সামাজিক সচেতনতা ও নিজ দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারে নারী ও শিশুদের উপর অমানবিক এই নির্যাতন বন্ধ করতে। তাই টিম হ্যালো 8920 প্রার্থনা, আর একজন শিশু যেন যৌন নিপীড়নের শিকার না হয়। সব শিশুই যেন সুস্থভাবে পৃথিবীর আলোয় বড় হোক, এটাই আমাদের কামনা। অনেক অনেক ধন্যবাদ শাকিল, এত তথ্যবহুল একটি প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যেতে চাই আমাদের বোন নাহিদার কাছে। নাহিদা, আমরা যে জায়গাটিতে ছিলাম, তারপর বিয়ে হয়ে যায়। এই সপ্তাহে 1 সপ্তাহ পর পর আসে। বিয়ে 3 মাস পরে আবার বাচ্চা পেটে এসে পড়ে। তো তখন বাচ্চা নষ্ট করার জন্য সবাই চেষ্টা করে। আমি কই না, পাপ তো মানে একবার করে, বারবার কি করে? আর শুনছি বাচ্চা নষ্ট করা নাকি অনেক মহাপাপ। তো পাপ করবো কেন, আর করবো না। তখন ওই বাচ্চা আর নষ্ট করতে দেই না। ওই বাচ্চা হয়ে যায়। হওয়ার পর ওই বাচ্চার দিকে আমি তাকাইতে পারি না, আমার ভয় লাগে। এটা আমার পেটের ভিতরে ছিল, এটি কিভাবে নড়াচড়া করে, হাসি, আমার দিকে তাকায়, দেখলে আমি ভয় পাই, খাওয়াই না। তখন আপনার বয়স কত? তখন 13তে পড়লেন। আমি বাচ্চারা খাওয়াই না। যখন আমার শ্বশুর শাশুড়ি আমার পাশে থাকে তখন আমি বাবুরে খাওয়াই। তাছাড়া আমি বাবুর পাশেও বসি না, বাবুরে খাওয়াইও না। কিন্তু আমার শ্বশুর বাড়ির সবাই অনেক ভালো ছিল, শুধু আমার জামাইটা ছাড়া। একদিন যেমন হয়েছে কি, ঘরের ভিতরে আমার শ্বশুর বলতেছে কি, ওর একটু সাহসের দরকার আছে, বাচ্চা নিয়ে কিভাবে কি করবে, তো ওর একটু সাহসের দরকার আছে। তোমরা সবাই, আমি একা রুমে বসি, তোমরা সবাই ঘর থেকে বাইরে যাও, সুযোগ মতন আমিও বাইরে হয়ে যাবো। তো ওই বাচ্চা দেখি আমার মুখের দিকে তাকায় রয়েছে। আর শাশুড়ি বলতেছে, একটা চুমা দাও, বাবু তোমার মুখের দিকে তাকায় আছে না, চুমা দাও, চুমা দাও। আমি তো চুমা দিতে গেলি তো আমার খাবলা দিয়ে ধরবে, আমি আর দেই না, থাক। বলতেছে দিতে হয়, এই বললে তারা বার হয়ে গেছে। আমার শ্বশুর একা, শ্বশুরকে ভাসুরি কি কোনো কিছু মানতাম না, সবার সামনে খাওয়াইতাম। তোমার আমার শাশুড়ি বলতো, শ্বশুর শাশুড়ি মানো না, এগুলো একটু বুঝো না। তো আমার শ্বশুর বলতো, থাক থাক, বৌমা আমার ছোট। আমি যতটুকু বুঝি যে যখন কেউ থাকতো না তখন আপনি বাচ্চার কাছে যেতেন না, ভয় যে গেলে ও যদি খাবলা দিয়ে ধরে আর কি, ওর নড়াচড়াই আমি ভয় পেতাম। কিভাবে সম্ভব এটা পেটের ভিতরে কিভাবে থাকতো? যখন কেউ থাকতো আপনার সাথে তখন আসলে মানে ওকে খাওয়াইতাম। হ্যাঁ। তো আমার শ্বশুর কি চাও, কথা বলতেছে আমার সাথে, কথা বলতে বলতে কি চাও, ঘর থেকে বাইরে হয়ে গেল। আমার যাতে একটু সাহস তৈরি হয়, ঘর থেকে বাইরে হইতে যাই, তা আমি ও মা গো বাবা গো কয়ে খাটের উপরে চিল্লে দৌড়ে বাইরে গেছি। তো আমার শ্বশুর বলতেছে, আরে পাগল মেয়ে, এরকম কি মানুষ করে? নিজের বাচ্চা নিয়ে এটা কি অন্যের বাচ্চা? এটা তো তোমার বাচ্চা। আমি আমার বাচ্চা তো ঠিক আছে, এটা এইভাবে নড়ে চড়ে কেন, আর এইরকম করে আমার দিকে তাকায় কেন? বলতেছে তোমার বাচ্চা না, তোমার দেখে, মারে চিনে, প্রথম মারে চিনে।
এরকম করতে করতে আস্তে আস্তে একটু সাহস তৈরি হইলো আমার ভিতরে বাচ্চার প্রতি। কিন্তু মায়া জিনিস তো তৈরি হইতেছে, কিন্তু বাচ্চারা কেউ খাবার এনে দিলে আমি খাই ফেলতেছি, বাচ্চারা খাইতে দিতেছি না। কিন্তু আমার স্বামী তো ওই যে বিয়ের সময় একখান কাপড় একখান তেল এই দিছে, আর আজ পর্যন্ত কিছু সে দেয় না। আমার কোনো খরচ শুধু একটু খাওয়াই, এতটুকু এর চেয়ে বেশি কিছু না। আর যা লাগে ওই বছরে আমার আম্মা দেয়, ওইটা দিয়ে সারা বছর আমার চলে যায়। বাবুর জন্য কোনো খাবার আনলে আমি খাইয়ে ফেলে দেখি আমার জামাই মারধর করে। এটা আবার কেমন? এমন কিছু পোলাপান আছে, পোলাপানের মা হয়েছে এমন আবার এটা কি মানুষটা দেখার যে আমি এখন পোলাপান আছি, আমি কি এটা আবার দেখান কি হলো? আমারও তো খাইতে ইচ্ছা করে, তো আমি খাবো না। বকাবকি করতো, 1-2 দিন থাবর দিছে যে না মারলে সোজা হবি না, মারলে ব্যথার কথা মনে থাকবে, তাহলে দেখতে খাবি না। আর এমন ছিল আমার শ্বশুর শাশুড়ি কি করতো, প্লেটে 1 প্লেট ভাত দেবে, ওই ভাত, এরপর আর যে ভাত নিবা কি নিবা না। আমরা তো ঘরে প্রায় 17 জন মারছিলাম, আমাদের মাসে 3 মণ চাল লাগতো। 1 প্লেটের বেশি ভাত দিত না, পেট ভরতো না। ওইরকমই চলে। এক পর্যায়ে বাবুর কি 2.5 বছর বয়স, তখন একটা চাকরি হয়। এই চাকরিতে তখন তো শীতের দিন, বাইরে অন্ধকার থাকে, ওইরকম ভোরে আমার বাড়িতে হয়। ওই ভোরে বাড়িতে গেলে একদিন আমার আর কি রাস্তায় সমস্যা হয়, ওইখান থেকে আমার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার প্রায় শরীরের অর্ধেক অংশ বলা যায় কাটাছেঁড়া হয়ে গেছে। তো ওরকম হওয়ার পরে তো আমার এখন আলাদা করে দেয় আমার শ্বশুর। এই আলাদা হইলাম, চাকরি করি, খাই সারাদিন, সেই সকাল 7টা বাজে যাই, রাত 8টা বাজে আসি, এরকম থাকতে। কিন্তু ওর ভিতরে আমার স্বামী আমার মারধর করতেছে, সামান্য 2-1 কথাই। আরে বাবা কি মার, লাথি তো আছে তার লাগে তো চট্টাবর আছে। কিন্তু এই যে আমার স্বামী যে অত্যাচার করে আমার মারে আজ পর্যন্ত আমার মা জানে না। আমি কাজে টাকা দিয়ে কাজ করি, আমার মারে তো দেখছি ছোট থেকে কষ্ট করেছে আমার মা, দেখতাম আমার বাবা মারধর করতো। এখন তো আমার মারে বলি, তা বলবে যে আমিও সারা জীবন মার খেয়েছি, আমার মায়েরও মার। এই জন্য আমি এখনো পর্যন্ত কাউকে বলি না যে আমার এরকম করে তারা আমার সাথে। একদিন মানে মারার পর আমাদের পাশের বাজারে একটা ছেলে, ও দেখে যে মানে মারে, ওরও একটু মায়া হয়। এরপর আর কি ও আবার আমার পিছনে ঘোরা দেয়, ওই একই খারাপ সম্পর্ক নিয়ে, ও খারাপ জিনিস নিয়ে উদ্দেশ্য করে ঘুরে আমার পিছনে। কিছুদিন ঘুরতে ঘুরতে বলতেছে তোমার স্বামী এত মারে, তুমি থাকো কিসের জন্য এখানে, তুমি আমার কাছে লুকাও কেন, আমার কাছে বলতে সমস্যা? তা বলতেছে কি সমস্যা থাকবে, কোনো সমস্যা নেই। কয় তাহলে বলো। আমি কি এই মনে হয় কোনো অন্যায় করছিলাম এই জন্য মারছে, আমি তো একটু ফাজিল। কিছুদিন যাওয়ার পর ওই ছেলের সাথে আমার আর কি এই কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়ে যায় ওই ছেলের সাথে। এক ধরনের ভালো লাগে কাজ করে, ও আমার প্রতি খেয়াল করতেছে। ও মনে হইতেছে যদি একটা চকলেটও খাইতেছে দোকান থেকে, আমার ফোন করে জানাইতেছে আমি কিন্তু একটা চকলেট খাইতেছি, তোমার জন্য একটা চকলেট নিচ্ছি পকেটে, আবার আইনে দিত সেই চকলেটটা। কিন্তু আমার স্বামীর কাছ থেকে তো আমি এরকম কিছু পাই না, এখন পর্যন্ত পাই না। একটা চকলেট তো দূরের কথা, আমার ওই ছেলে পেটে থাকাকালীন আমি বলছিলাম কি আমার না খুব বার্গার আছে না, বার্গার খাইতে ইচ্ছে করছে। বলতেছে আমার একটা বার্গার এনে খাওয়াবা, বলতেছে সারা আবাইতে জানি খাওয়া নাই। আমি বুঝি না আবাইতে আবার কারে কয়। হঠাৎ আমি বলতেছি কি আমার যারে, আচ্ছা ভাবি আবাইটা কারে কয়? ভাবি ওর মাথাটা নিচে করে হাসে দিছে, সবাই হাসে দিছে ঘরে, হাসে দিয়ে বলতেছে আর আমার ছোট বৌমা তুমি আবাইতে কারে কয় তাই এখনো জানো না? আমি কি না আবাইতে কারে কয়? এও হাসে দিছে, কয় যারা খাই করে সুস যারা তারা কয়। তখন আমার আর তো খারাপ লাগে, পারবেন আমি সুস আমি খাই করি, আমি আর কোনো কথা বলি না। আমি ওইখানে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তখন আমার শ্বশুর বাড়ি ধরে বলে থাক মন খারাপ করো না, ও তো দুষ্টামি করে বলছে। এর ভিতরে আমার জামার সাথে বলা যায় একটু সাড়াসাড়ির মতন হয়ে যায়। ওই যে মানে মারে আমার মা দেখে, তখন বলে যে তোর কাছে মেয়ে আর দিব না, এই কথা বললে তখন ও চলে যায়। ও আর আমার কোনো মাঝখানে কোনো খোঁজ খবর নেয় না। এই মাঝখানিকের ভিতরে আমি একদিন ওদের বাড়িতে যাই, বলতেছে কি যে আপনি যাবেন না বাসায়? তো তোর মা না আমার খেতে দিচ্ছে, আমি যাবো কেন? তো আমি আর কোনো কথা বলি না। তো মন খারাপ করি, মন খারাপ করলে ওই ছেলে আমার কি করে বলে যে তুমি কই? তো আমি বলতেছি আমি এইখানে। বলতেছে আমি আসি। আমি তো আপনি আসবেন কিছু জন্য? কয় তোমার আগুন নিয়ে যাই। এই আগুনের কথা বলে না ওই ছেলে আমার নিয়ে এক বাড়ি চলে যায়। আর রাত্রেবেলা হঠাৎ কারেন্ট চলে যায়, রাস্তা জানে আমি এমনিতে এখানে গেলে আবার হঠাৎ রাস্তা ভুলে যাই। তো গেছি, যাওয়ার পর দেখি কি যেই রুমে আমার নিয়ে যাওয়ার কথা সেই রুমে না নিয়ে ভুল করে অন্য আরেকজনের রুমের ভিতরে চলে যায়। তখন আবার আমার সাথে ওইরকম জোর জবরদস্তি, আমি কি দেন ভাই আপনি আমার সাথে এরকম করেন না, আপনি দুটো ভাই আপনি জানেন আমার বিয়ে হয়েছে বাচ্চা আছে। বলতেছে তুই তো এখন তো আমি একা, যদি আমি আরো মানুষ খবর দিই জানি সেখানে কত মানুষ হবে তখন তুই সহ্য হবি কিভাবে? এই কথা আমার বলে, এই ভয় যখন দেয় তখন আমি ঠিকই তো সে এখন একা, তাও বলি দেন আমার একটা বাচ্চা আছে। বাচ্চা আছে দেখে কি এসে দেখ তোর মতন এত কত মেয়ে আছে, খালি একটা না আরো বাচ্চা আছে, তারা তো কত কি করে বেড়াইতেছে, তাতে তো কোনো সমস্যা না। তুই যদি বেশি জোর করিস এইখানে যে তোরে আনছি কেউ তো জানে না, দেখবি এইখান থেকে তোরে আরো ছেলে আমি খবর দিয়ে আনবো, তাতে আমার লাভও আছে, আমার বন্ধুরা অনেক খুশি হবে। আর কোনো কথা বলি না, তখন জোর করে ওইরকম একই কাজ করে ও।
বাসায় আসার পর আর কি আমার জামাই কি করে, সে তো ইনকাম করতো, আমার বড় ভাসুর ইনকাম করে না, কিন্তু মাছের মাথা আছে না, আমার বড় ভাসুরের মেয়েরে খাওয়াইতেছে। এখন আমি আবার উঠে বলতেছি কি যে দেখ দেখ তোর বাপে ইনকাম করে না, তারপরে তোর মাছের মাথাটা তুই খাইস, আর যার বাপে ইনকাম করে তার না খেয়ে থাকতো। এই কথা বলতে বলতে আমার শাশুড়ি ওর পাতের থেকে রাগ করে মাথাটা উঠে দিয়ে দেয় যে না খাওয়া লাগবে না, তোর বাপে না ইনকাম করে না, তুই খাবি কেন। তখন আমার যাওয়ার খুব লেগে যায়, আমার মার দিছে, তারপর মার কইতে কথা কইছে, আমার উঠে ওই যে বিয়েতে যে লাঠি গুলা রান্না বাড়া করে, ওই লাঠি থাকে জায়গায় জায়গায় পোতা গাছ লাগানোর জন্য, ওই লাঠি উঠে ওরে পিটান যে পিটাইছে বাবা তখন মতো না। তো ওই পিটানির পরে আমি আর কোনো কথা বলি না, চুপ করে থাকি। এই কথা আমি কাউরি বলি না যে আমার পিটাইছে, আমি আমাদের বাড়িতে তার কেউ আমার দেখতে আসে না, যে দেখতে আসলে দেখবে আমার মারছে। আমার জ্বর এসে পড়ে, আমি 2 দিন বিছনা থেকে উঠতে পারি না, আর জায়গায় জায়গায় মনে হয় কি বাড়ির চোটে ঘা হয়ে যেতেছে। আমার শ্বশুর আবার তারে মারে 2টা বাড়িতে, যে এরকম করে মানুষটা পিটায়, তুই কি মানুষ, তোর শরীরে কি মানুষের রক্ত আছে না পশুর রক্ত আছে। আর সে আবার মারে কিরকম, যে মানুষটা দেখাইতে পারবা না এরকম জায়গা মারবে। পিটানোর পর এর ভিতরে ওই ছেলের প্রতি যা এত মাইতে, ছেলে তো বলতেছে যাক তোর সাথে আমার যাওয়া হয়েছে, তোর আমি বিয়ে করবো, এই কথা তখন বলছে। তখন আমার একটু হলো, যাক বিয়ে তো করতেছে, চলে যাবো, কি হয়েছে। আবার ভাবি আমার তো আগে একটা দুর্ঘটনা ঘটছে, এরপর এইটাও হইতাছে, মানুষে কি বলবে, মা যেরকম মেয়েও সেরকম। এই জিনিসটা ভাবলি আবার না থাক, যা আছে কবলে তা তো আছে। আর আমি তো বুঝতেছি আমার বাবা মার কারণে আমাদের 3টা ভাই বোনের জীবনটা কিভাবে তৈরি হয়ে গেছে। কেউ রাস্তায় থাকে, কেউ এইখানে থাকে, কেউ ওইখানে থাকে, কার জীবন কিভাবে সৃষ্টি হয়েছে আমার নিজের চোখে দেখা। তো আমিও তো সেই একই কাজ করতেছি, আমার ছেলে তো সেই একই কাজ করবে, রাস্তায় থাকবে, খারাপ হয়ে যাবে। এইটা ভাবি আমি আবার ওই ছেলের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিই। দেখেন ভাই দরকার নেই, কারণ আমার চোখের সামনে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আমি নিজের দেখা। আমার ভাই কোনখানে, আমার ছোট ভাই কোনখানে, আর আমি কোনখানে বসে আছি। তো আমি এই কাজ কিভাবে করব, আমার ছেলের জীবনটাও তো এরকম হয়ে যাবে। তখন ওই ছেলে আর কিছু বলে না, ফোন দিয়ে খোঁজ খবর নেয় কেমন কি, আর খালি বুঝায় যদি ভালো মনে করো তাহলে চলে আসো, থাকার দরকার নাই। আমি বলি না, আমার এখন আর ভালো কিছু নাই, আমার ভালো কি, আমার ভালো যা খবর লাগছে তা হইতেছে, আর আমার সামনে যে ভালো হবে আমি এটা বলতে পারবো। আমার কাছে দেখা যায় আরো খারাপ হইতে পারে সামনে আগাইতে গেলে। তারপর এরকম চাইতে থাকে, এক পর্যায়ে নিজের প্রতি নিজের রাগ হলো, মানুষ বাইরে থাকে কিছু জন্য, বাঁচার দরকার আছে এই সমস্ত জীবন নিয়ে, যে জীবনের কোনো মূল্য নাই, কারো কাছে কোনো কি নাই। তখন বলি কি আমি যেখানে চাকরি করি ওইখান থেকে কিছু ওষুধ নিয়ে আসি, খাওয়ার পর আমি দুনিয়াদারি কিছু দেখি না, আমার সামনে মনে হয় কি সব ঘুরতেছে, দুনিয়া দেখতেছি না কি দেখতেছে আমি জানি না। আর জীবনের প্রতি তো কোনো মায়া নাই, খাইছি তো মরার জন্যই, মরি আর বাঁচি যাওয়া। আমার একটা ভাগ্নি থাকে আমার পাশে, ও হঠাৎ দেখে আমি মাথা ঘুরে পড়ে যাই। আমি তখন আমার আম্মার কাছে, আম্মা বলতেছি কি ঢং করো নাকি এইগুলো, আমার কাছে এসে সব ঢং বাইরে যায় তোমাদের, এই বলে ও নিয়ে যায়। ও নিয়ে যাওয়ার পরে আমার শোয়ায় দেয়, কি খাওয়ায় ঠিক বুঝতে পারি না। প্রায় কয়েক ঘন্টা ঘুমাই আমি, ঘুমানোর পরও কোনো হুঁশ থাকে না আমার। আবারও দেখা যায় সামান্য একটু কোনো 19-20 হইলে আমার জামাই আমার এরকম ধরে পিটায়। কি করবো, আমার মন ভালোই থাকে না, ঘরে একা থাকতেই পারি না, চারিদিকে টেনশন আমার মাথার ভিতর চলে আসে। এর ভিতর আমার একটা ফোন আসে রং নাম্বারে, ফোন আসলে আমি ওই কান্না করতেছি, মারছে মনে হয়, কান্না কণ্ঠে আমি কথা বলতেছি, তো সে বুঝতে পারলে তার নাকি আমার কথা ভালো লাগে, তখন সে কথা বলা ধরে। তার সাথে আমি 4-5 বছর একটানা কথা বলছি ফোনে, কথা বলি এক ছেলের সাথে একটানা। ও তোমার দেখা করার কথা বলে, আমি দেখা করি না, দেখা না করলে কিন্তু ওই ছেলেরা দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, সবসময় বলে আমি সুন্দর মেয়ে ছাড়া আমি কখনো বিয়ে করবো না, কখনো অসুন্দর কোনো মেয়ের সাথে কথা বলি। কিন্তু আমি ওর কথায় কথা সার দিতাম, হ্যাঁ আমি এইরকম দেখতে ওরকম দেখতে, ওর সাথে আমার কথা বলতে ভালো লাগতো। দেখুন, এখানে একটা জিনিস হয়তো কেউ অন্যভাবে নিতে পারেন, যে মানুষটা সারাটা জীবন কোনো সুখ পেল না, যাদের কাছে পাওয়ার কথা ছিল স্বামীর কাছে একটু আদর, একটু স্নেহ, একটু রেসপেক্ট, একটু সম্মান পায়নি, এবং চাইলে তো সে একটা ছেলেকে অবলম্বন করে ঘর থেকে বের হয়ে যেতে পারত। সেখানে সে যে সামাজিক এথিক্স বা নৈতিকতার জায়গা থেকে যে তার সন্তানের জীবন যেন তার মতো না হয়, সেজন্য সে গেল না। কিন্তু এতটুকু ভালো লাগা, মনের তো একটা ক্ষুধা আছে। এখানেও যারা জোর করে তার উপরে মানে এই সামাজিক এথিক্সটা চাপিয়ে দিতে চান, তারা কি আসলে মানুষ? ওর তো বাঁচতে হবে কোনো না কোনো ভাবে, ও ঘুমের ওষুধ খেয়ে মরে যেতে চাচ্ছে, তারপরে ওর বেঁচে থাকার অবলম্বনটা কি? ও স্বামীর কাছে জায়গা পায় না, ওর সন্তানকে নিজের সন্তান মনে হয় না, বিকজ ও পরিস্থিতির শিকার, সন্তানকে দেখে ভয় পায়, এবং ও বাবা মায়ের কাছে কোনো জায়গা পায় না, ওর প্রিয় কোনো মানুষ নেই, ও প্রত্যেকটা মানুষের কাছ থেকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতনের শিকার চারপাশের মানুষের সাথে। তাহলে ও বেঁচে থাকবে কেন? ও মানুষ হিসেবে ওর রিল্যাক্সের জায়গাটা কোথায়?
ওই একটুখানি ফোন, একটুখানি কোনো ছেলের সাথে কথা বলা, যেগুলো নিজের হাজবেন্ডের কাছ থেকে পাওয়ার কথা ছিল। তো হাজবেন্ড না দিয়ে যদি বেত্রাঘাত করে, পেটায়, তাহলে ও কোথায় যাবে? ওর বয়স কত? এই প্রশ্নগুলো নিজের সামনে নিয়ে আসুন। এবং যারা ফেসবুকে ওকে দু একটি বিরূপ মন্তব্য করার সাহস পাচ্ছেন, তাদেরকে বলি, প্লিজ স্টপ, লিসেন দ্য স্টোরি ভেরি কেয়ারফুলি। অ্যান্ড ওকে আমরা এখানে আজকে দাঁড় করাচ্ছি ওর জীবনের সমস্যা সমাধানের জন্য না। আপনার চারপাশের মানুষজন যারা রয়েছে, তারা যেন আজকে নাহিদার মতো এরকম একটা অস্বাস্থ্যকর জীবনযাপনের মধ্য দিয়ে বড় না হয়, সেটার ব্যাপারে আপনাকে সচেতন করবার জন্য। সো ডু নট জাজ হার, প্লিজ। আপনারা আপনাদের জায়গাটাকে রিয়ালাইজ করুন যে ও যে পরিস্থিতির মধ্যে বড় হয়েছে, সেই পরিস্থিতিতে এটা কতটা স্বাভাবিক। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপর ও যা বলতো আমি আমি এরকম দেখতে, ওই রকম দেখতে, বলে তাহলে ছবি দাও। প্রায় 2 বছর কথা বলার পর আমার ছবি না দিয়ে অন্য একজনের ছবি দিই, যার ছবি ভালো লাগবে দেখতে। যদি কথা বলা বন্ধ করে দেয় আপনাকে দেখার পর? আমার দেখার পর আমি দেখা করতে চাই না। তারপরে একজন আমার বলে কি যে দেখা করা কোনো ব্যাপার? তো ঠিক আছে, দেখা করি। দেখা করার পর আমি বুঝতে পারি যে ভালো লাগেনি, আর আমি ভালো লাগার মেয়ে না যে আমার ভালো লাগবে তার। আর তার তো সবসময় শুনতে আসি তার পছন্দ কিরকম, সে মানুষ কিরকম মেয়ে চায়। আমি তো তার মনে হয় কিছু না। এর আগে ফোনে বলতো কিছু টাকা পাঠাবা, কিছু টাকা দেবা। আমি বললাম আমি টাকা দেবো? আমি যে চাকরি করতাম, আমার এই বাচ্চা পেটে নিয়ে প্রায় 2 ঘন্টার রাস্তা, 1.5 ঘন্টার রাস্তা হাইটে যাইতে হইতো, হাইটে আসতে হইতো। কিসের চাকরি করতেন আপনি? এটা মেডিকেলে। মেডিকেলে কিসের জব এটা? এটা আয়া পোস্টে। আয়া পোস্টের জব। আচ্ছা। আমার গাড়ি ভাড়া দেয় না আমার জামাই। সে বলে কি হাইটে যাও, শরীরে ব্যায়াম হবে, ডায়াবেটিস থেকে রক্ষা পাবা। ওই যাও 1 টাকা গাড়ি ভাড়া দিত, ওই টাকাটা আমি ফোনের জন্য রেখে দিতাম। ফোনে ভইরা তারপর কথা বলতো। যদি মনে করি আমার কাছে টাকা থাকে না, সেই দিন আমি কথা বলি না। এরকম কথা বলতে বলতে ও এর ভিতরে ওটা আমি বলি যে যেহেতু আমার বাচ্চা পেটে, ও বাচ্চাটাও নেওয়ার কারণ কি যে যেহেতু আমি দেখতেছি আমার একটা খারাপ নেশা হয়ে যেতেছে ফোনের প্রতি। ফোন ছাড়া আমি কিছু বুঝতেছি না। 24 ঘন্টা 23 ঘন্টায় আমি কথা বলতেছি। এটা কি আপনার সেকেন্ড বেবি? হ্যাঁ। মানে ফার্স্ট বেবির পরে সেকেন্ড বেবি। কতটা গ্যাপ ছিল? প্রায় 7 বছর। ফার্স্ট বেবি 7 বছর পরে গিয়ে আপনি সেকেন্ড বেবিটা নিলেন। আপনার সংসারের বয়স তার মানে 7 বছর। না, আমার বিয়ে হয়েছে 9 বছর। আপনি এটার জন্য মানে যাতে ফোনে আপনি অ্যাডিক্ট না হয়ে যান, সেই জন্য আপনি একটা সেকেন্ড বেবি নিলেন। হ্যাঁ, যে আমি ওই ফোনের দিকে আমার খুব ভালো একটা নেশা হয়ে যেতেছে। ফোন ছাড়া আমি এখন কিছু বুঝতেছি না। তো আমি ভাবি কি যদি একটা বাবু নিয়ে ওরে নিয়ে তো আমার সময় কেটে যাবে, ওর সাথে এটা ওইটা করতে করতে তখন আর এই ফোনের প্রতি আমার কোনো নেশা থাকবে না, ফোনে কথা বলা হবে না। তখন আমি এই বাবুটা নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু আমার জামাই রাজি থাকে না। তারপর আমি বাবু নিতে চাই, পরে বাবু এক পূজা নেই, কিন্তু ওই নেশাটা থেকে যায়। কথা আমি বলতে থাকি ফোনে। আমি এখন তারা বলে দিই, জানি আমার কিন্তু বিয়ে হয়েছে। সে মনে হলো কি তার মাথায় আকাশ ভেঙে বলছে। তো বলতেছে বিয়ে হয়েছে কোনোদিন তো তাহলে রাত্রে কথা বলো কিভাবে? কিন্তু ওইখানে তো আমার নাইট ডিউটি করতে হইতো, এই জন্য রাত্রে কথা বলতে পারতাম না। সেভাবে রাত্রে একটা মেয়ে কথা বলে যে কিভাবে তার বিয়ে থাকে, কিন্তু বলি না যে আমি চাকরি করি। বলতেছে যে রাত্রে কথা বলে, আমি রাতে কথা বলি, সমস্যা নেই। আমার জামাই আমার কাছে থাকে না, দূরে থাকে, ও বাইরে থাকে। ও সে আমার চান্সটা তৈরি করে দিল, বাইরে থাকে। আমি বলি হ্যাঁ বাইরে থাকে। তাহলে সে হয়তো ও বা তার ভিতরে আমার একটা জিনিস কাজ করলো, তাহলে না জানি আমার কত টাকা পয়সা আছে। আচ্ছা বিয়ে হয়েছে দেখে সমস্যা নেই, কথা বলো। তো এই কথা বলতে বলতে থেকে আমি কি শুনেন, আমার বাবু হওয়ার কালে মারা গেলে কিন্তু আমার কোনো দোষ দিবেন না, বলতে পারবেন না যে মেয়েটা এরকম কিংবা কিছু দাবি রেখেন না কিন্তু আমার উপর কোনো। বলে না, যদি মারা যাও তাহলে দাবি না, যদি মারা না যাও তাহলে দাবি আছে তোমার প্রতি আমার। তো গেছে ওইখান থেকে বাবু যেদিন আমি সিজার করতে যাবো সেদিন আমি ফোন করে জানাই আমি কিন্তু কালকে সকালে আমি যাবো। ও আবার কি কত বছর কথা বলেছেন এই লোকটার সাথে?